পরবর্তীতে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং দেখে দেখে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের ইমপ্রুভ হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা ফোল্ডার করব। আমরা রাইট ক্লিক করব ডেস্কটপে। যখন আমরা রাইট ক্লিক করব, রিফ্রেশ দিয়ে নিলাম, রাইট ক্লিক করার পরে আমরা আজকে প্রথমে একদম বেসিক যেহেতু শিখবো, একটা ফোল্ডার ক্রিয়েট করা অন্তত শিখব। আমরা একদমই বেসিক থেকে যেহেতু শিখব, সেহেতু আমরা একটা ফোল্ডার করা শিখব। তো রাইট ক্লিক করে আমি একটা মেনু আসবে, এই মেনুটাকে বলা হচ্ছে পপ আপ মেনু। এই মেনুটাকে বলা হচ্ছে পপ আপ মেনু। রাইট ক্লিক করলে নিউ এ চলে যাব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে আমরা আমাদের যেহেতু এমএস ওয়ার্ডের অফিসের প্রোগ্রাম, তো আমরা ওয়ার্ড নিয়ে কাজ করব। তো আমরা একটা এমএস ওয়ার্ড, আজকে যেহেতু আমরা ওয়ার্ডের কাজ দেখব, ওয়ার্ড আমরা 16 এ কাজ করব এবং আপনারা হচ্ছেন 02 বেস, বেস নাম্বার 2। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার ওপেন হলো এবং ফোল্ডার নেওয়ার পরে সেই ফোল্ডারকে আমরা রিনেমও করেছি, ঠিক আছে। এখন ফোল্ডারের ভিতরে আমরা একটা কি করব, আবার একটা ফোল্ডার নেব। এটা হচ্ছে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, অর্থাৎ সাব ফোল্ডার করব এবং এটাকে আমরা ক্লাস +01 দিয়ে সেভ করব। সেভ করার পরে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হলো। আমার এটা হচ্ছে অ্যাড্রেস বার, ঠিক আছে। আমি এই মুহূর্তে ডেস্কটপের কোন লোকেশনে আছি সেটা সে বলে দিচ্ছে। আমি আমার পিসির কোন লোকেশনে অবস্থান আছি। তাহলে আমি ডেস্কটপে কি ফোল্ডারে আছি, এমএস ওয়ার্ড 16 02 বেজের আন্ডারে আছি এবং সাব ফোল্ডার কি +1, যেহেতু আজকে আমার শুরুর ক্লাস। তো আমরা এখানে ঢোকার আগে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট দেখি। আমরা রাইট ক্লিক করলাম, করার পর আছে এটার ভিতরেই দেখি, ক্লাসের ভিতরেই দেখি, আমরা একটা ফোল্ডার নিলাম, সাব ফোল্ডার আমাদের ক্লাস 1 ফোল্ডারের ভিতরে চলে আসছে। এবার আমরা নিব এখান থেকে একটা ওয়ার্ড ডকুমেন্ট নেব। যেহেতু আজকে আমরা এমএস ওয়ার্ডে কাজ করব, অবশ্যই আমরা ওয়ার্ড ডকুমেন্ট নেব এবং আমরা এই ফোল্ডারের একটা নাম দিতে পারি। যখন এভাবে ব্লু কালারের অপশনটা আমরা দেখব এবং আমরা দেখতে পাচ্ছি ডটের আগের অংশটুকু সিলেক্টেড, কিন্তু এখানে একটা ডট আছে, ডটের পরের অংশটুকু সিলেক্টেড না, অর্থাৎ ডটের পরের অংশ কখনোই আপনি ডিলিট করতে যাবেন না। যদি আপনি নাম দিতে চান, এই সিলেক্টেড অপশনে ব্যাক স্পেস দিয়ে আপনি এবার আপনি একটা পছন্দের নাম বা প্রয়োজনীয় নাম দিয়ে আপনি কি করতে পারেন, এখানে সেভ করতে পারেন। আমরা এই সেভ অপশন শিখব। এই জন্য আমরা একটা নাম দিই, যেহেতু ক্লাস 1ই আমাদের S01 দিয়ে দেখেন আমি ডটের পরের অংশতে কোনোভাবেই স্পর্শ করিনি, কারণ এটা আমার ফাইলের একটি বৈশিষ্ট্য। যদি আমি এটা কোনো কারণে ডিলিট করে ফেলি তাহলে কি হবে, ফাইল তার সক্রিয় বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। তো এটা আমরা কখনোই হাত দেব না। ডটের আগে যে সেভ করে আমি এন্টার দিচ্ছি এবং যখন আমি ডাবল এন্টার দেব বা ডাবল ক্লিক করব তখন ফাইল ওপেন হবে। সিঙ্গেল ক্লিকে ফাইল সিলেক্ট হয়। একটু দেখায় আমরা যখন সিঙ্গেল ক্লিক করলাম আমার ফাইল সিলেক্ট হয়েছে, যখন আমি ডাবল ক্লিক করেছি ফাইলটা ওপেন হয়ে গেছে। যখন আমি সিঙ্গেল ক্লিক দিয়েছি আমার ফাইলটা সিলেক্ট হয়েছে, ডাবল ক্লিক করেছে ওপেন হয়েছে। ঠিক আমি যখন সিঙ্গেল ক্লিক করেছি ফাইলটা সিলেক্ট হয়েছে, যখন ডাবল ক্লিক করেছি তখন আমার ক্লাসটা কি হয়েছে, আমার ফাইলটা ওপেন হয়ে গেছে, ক্লাস নামক ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আরেকবার আমি এটাকে মিনিমাইজ করে আরেকটা ফাইল নেব, যেহেতু আমরা নতুন ডকুমেন্ট নিচ্ছি, ডকুমেন্ট কিভাবে নিতে হয় সেটা দেখলাম। এখানে আমরা ক্লিক করে আমরা নামটা এখানে চেঞ্জ করছি না, আমরা আপনাদের বোঝার জন্য এটা আমরা একটা ফাইল নিলাম। এখন আমরা এমএস ওয়ার্ডের উইন্ডোর ভিতরে চলে এসেছি, আমরা তার ইন্টারফেসটা আমাদের সামনে উপস্থাপন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমাদের এই যে টপে সেন্টারে যে অপশনটা আছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ডট ডক্স, অর্থাৎ
এই ডটের আগের অংশটুকু হচ্ছে আমার টাইটেল নেম, অর্থাৎ আমি যখন কোনো ফাইল সেভ করব অবশ্যই সেই নামটি এই টাইটেল বার, এই অংশটা হচ্ছে টাইটেল বার, এখানে লোকেটেড হয়ে থাকবে অথবা শো করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে হোক, মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে হোক, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হোক, হ্যাঁ, এমএস অ্যাক্সেস হোক, আমরা যেটাতেই এখানে নামে রিনেম করব অথবা সেভ করব সেটা সব সময় আমার টাইটেল বারে শো করবে। তাহলে কখনো যদি কেউ প্রশ্ন করে যে তুমি যে নামটা সেভ করেছো সে নামটা কোথায়, তখন আপনি এটাই মাথার মধ্যে ফার্স্টে আসবে যে আমি যে নামই সেভ করি না কেন সেটা আমার টাইটেল বারে, অর্থাৎ সেন্টার টপ, সেন্টার দুই পাশ থেকে পুরো ব্যাপারটা আপনি চিন্তা করেন, টপে সেন্টারে এখানে আমার যে নামটা অবস্থান করবে, সেভ করার পরে যে নামটা আসবে সেটা এখানে লোকেটেড হবে, এটা হচ্ছে আমার টাইটেল বার। তাহলে আমরা টাইটেল বারটাকে চিনলাম। এবার দেখেন এইখানে লেফট সাইডের অংশ, এখানে হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস টুলবার। এই টুলবার গুলোকে বলা হচ্ছে, এখানে সেভ বাটনটা আপনি দেখতে পাচ্ছেন বা সেভ বক্স দেখতে পাচ্ছেন, এখানে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ধীরে ধীরে আমরা এগুলো শিখে যাব। ঠিক রাইট সাইডে আমি দেখতে পাচ্ছি, আমি আপনার মাউস ধরেন, আপনার সামনে যদি স্ক্রিনে আপনারটাও খোলা থাকে, আপনার খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেন, আমি বেসিক থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে মিনিমাইজ করার অপশন। আমি চাইলে ফাইলটাকে কি করতে পারি, মিনিমাইজ করতে পারি। আমি চাইলে ফাইলটাকে কি করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি। এখন যে অবস্থায় সে আছে সেটা হলো ম্যাক্সিমাইজ অপশন, যার ফলে এখানে যখন আমি ধরবো সে আমাকে বলতেছে, ও তুমি আমাকে রিস্টোর ডাউন হতে বলছো, হ্যাঁ আমি তোমাকে রিস্টোর ডাউন হতে বলছি। এই যে দেখেন ফাইলটা রিস্টোর ডাউন হয়েছে, অর্থাৎ সে একটি মোটামুটি একটি মিনিমাইজও না ম্যাক্সিমাইজও না, রিস্টোর ডাউন হয়ে সে আমাদের এখানে শো করছে। যখন আমি এই প্রোগ্রাম থেকে আবার এখানে ধরেছি, সে এখন আছে রিস্টোর ডাউন অবস্থায়, সে পরবর্তী অবস্থায় কোথায় যাবে, ম্যাক্সিমাইজ হবে, অর্থাৎ আমি এখানে যখন ক্লিক করব সেটা বড় হবে, অর্থাৎ ম্যাক্সিমাইজ অপশনে চলে যাবে। যখন আমি ক্রস করব তখন আমি এই প্রোগ্রাম থেকে একেবারে বের হয়ে চলে এসেছি। এই একটা বড় বিষয়। এবং যেহেতু আমি কোনো নামে তাকে সেভ করিনি, এই জন্য কোনো নাম এখানে শো করছে না। যেহেতু আমি এখানে সিলেক্ট হওয়া অপশনে একটি নাম দিয়েছিলাম, এই জন্য টাইটেল বারে সেই নামটি শো করছে। এখানে আমরা পার্থক্যটি বুঝতে পারছি যে এটা আমরা কোনো নাম দিয়ে সেভ করিনি বলে ওয়ার্ডের যে অপশন ছিল সে অপশনে এখানে চলে এসেছে। অর্থাৎ এই দুটি পার্থক্য থেকে, দুইটি উইন্ডো থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে টাইটেল বারে আমি যে নাম দিয়ে সেভ করবো সেটা লোকেটেড হয়ে থাকবে, এবং এটা আছে রিস্টোর ডাউন অবস্থায়, এবং এটার পরবর্তী অবস্থান হচ্ছে ম্যাক্সিমাইজ করা, অর্থাৎ সেটা বড় হবে। আর এটা ম্যাক্সিমাইজ অবস্থায় আছে, এটার পরবর্তী অপশন হচ্ছে, দেখেন আমি ধরলে সে বলবে যে তুমি কেমন করে রিস্টোর ডাউন করতে চাও, এরকম একটা ব্যাপার। তো এখানে আমরা দুটো ফাইল দেখেছি, একটা কিভাবে নাম দিয়ে সেভ করলে নামটি কোথায় যাবে, আর নামটি সেভ না করলে সেটি কোথায় যাবে। আমি বেসিক থেকে দেখাচ্ছি, যারা কিছু দূর কাজ করেছেন ওয়ার্ডে বা জানেন তারা ধৈর্য ধরে ক্লাসটি দেখেন, ধীরে ধীরে আপনার জানার লেভেলের সাথে আপনি মিলিয়ে নেন। তাহলে আপনার জানাটার উপরে একটি বার্নিশ হবে। আশা করি আপনি সেখান থেকে আপনার অবস্থাকে ধরে নিতে পারবেন। তাহলে মিনিমাইজ অবস্থা শিখলাম, ম্যাক্সিমাইজ অবস্থাও আমরা শিখলাম। ডাবল ক্লিক করলে কি হবে, সে তার বড় অবস্থায় ঠিক টাইটেল বারে ক্লিক করলে সে আবার রিস্টোর ডাউন হয়। তাহলে আপনি এটা এখান থেকে করতে পারেন। আমরা যদি কারো পিসিতে আমরা দেখতে পাই যে 7 আছে, ওই অফিস 7 দেওয়া আছে, তাহলে এখানে একটি কি থাকবে, অফিস বাটন থাকবে। এখানে একটি অফিস বাটন থাকে যেটি 10-এ এসে আপডেট হয়ে গেছে, যার ফলে 10, 13, 16-এ আপনার আর সেই অফিস বাটনটি নেই, অর্থাৎ এটার আর আমাদের খোঁজারও
প্রয়োজন নেই, যেহেতু আমরা আপডেট হচ্ছে তাহলে আমরা আপডেট ভার্সনে কাজ করব। আমরা 16 যতদূর আপডেট হওয়া যায় 16 এই কাজগুলো করব। 7 গুলো আমরা মাথা থেকে ডিলিট করে দেব। তারপর এই যে এখানে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলি হচ্ছে এক একটা ট্যাব। তাহলে যখন আমি ফাইলে চাপছি, অর্থাৎ আমি ফাইল ট্যাবে চলে এসেছি, যখন আমি ফাইল ট্যাবে ক্লিক করেছি যে ফিচারগুলো চলে এসেছে, যে উইন্ডোতে আমি চলে আসি, এটা হচ্ছে ব্যাক স্টেজ ভিউ। এটাকে বলা হচ্ছে ব্যাক স্টেজ ভিউ। আমি যথেষ্ট পরিমাণে আপনাদের সাথে চেষ্টা করব মাইক্রোসফটের প্রফেশনাল বুকে অফিস প্রোগ্রামের 16 এর বইয়ে যেভাবে বলা হয়েছে সবকিছুকে সেভাবে আপনাদেরকে মেনটেন করার, অর্থাৎ খুব ভালো একটা এফোর্ট দেওয়ার আমি চেষ্টা করব। আপনারাও সে সাথে এগিয়ে যাবেন। তো এখানে যে অপশনগুলো আছে এগুলো সব কোথায় আছে? ফাইল ট্যাবে ক্লিক করলে ব্যাক স্টেজ ভিউ। এখন আমি যদি চাই একটি নিউ ডকুমেন্ট নিব অথবা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব, তাহলে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার আগের যে অপশনটা ছিল সেটা তো থাকবেই, সাথে সাথে একটি সে নতুন উইন্ডো আমাকে ক্রিয়েট করে রিপ্রেজেন্ট করেছে। তো আমাদের এটা জানলাম যে আমি যদি নিউ নেই তাহলে আমার কাছে আরেকটি উইন্ডো, মানে আরেকটি নতুন উইন্ডোতে ওয়ার্ডের আরেকটি ফাইল নতুনভাবে উপস্থাপন হবে। যদি আমি চাই আমার কোনো কারণে কোথাও একটি পুরনো ফাইল আছে, আমি এখানে ঢুকে গেছি, কোনো সমস্যা নেই, আমি চাচ্ছি আমার সেই পুরনো ফাইলটি এখানে আমি আপলোড করব বা আমি সেটাকে ওপেন করব, তাহলে আমরা ওপেনে যাই। হ্যাঁ, মাইক্রোসফট ওপেনে যেয়ে আমরা চাচ্ছি যে এটা কোথায় কোন লোকেশনে আছে আমি সেটাকে খুঁজে পেতে চাই। আমি ব্রাউজ করব, আমি ইন্টারনেটে ব্রাউজ করছি না। এই ব্রাউজ মানে হচ্ছে যে আমি আমার ডেস্কটপের মধ্যে পুরো ড্রাইভ বা কোথাও যে লোকেশনে আমি ফাইল রেখেছি সেগুলোকে খুঁজে পেতে। তো আমার একটা ফাইল আছে, অবশ্যই সেটা ডেস্কটপে। আমি চলে গেলাম, এখানে দেখেন বলছে দিস পিসি ডেস্কটপ, আমি এখন ডেস্কটপে, হ্যাঁ ডেস্কটপে অবস্থান করছি এবং ডেস্কটপে এই ফাইলটি আমি কোনো কারণে ওপেন করতে চাচ্ছি, তাহলে আমি ক্লিক করলাম ওপেন। দেখেন এই লেটারটি সে ওপেন করে দিয়েছে। তাহলে আমরা জানতে পারলাম ফাইলের এখানে গিয়ে ওপেনে যদি আমি যাই তাহলে আমি এখানে ক্লিক করলে সে আমার কাছে কি চাবে? ব্রাউজের অপশন চাবে, অর্থাৎ এই পিসির মধ্যে ব্রাউজ করে আমি কোন লোকেশন থেকে ফাইলকে আপলোড করতে চাই। হ্যালো, কেন কেন উনি দিচ্ছে না? তোমার ফোন দিচ্ছে না রাজু? ক্লাসের মাঝখানে ফোন দিতেছ তাহলে? ওটা এখানে ডাউনলোড টিম ভিউয়ার দিয়ে হবে বলছে। তুমি রাজুর এই ফোন দাও, ক্লাসের মাঝখানে আমার ফোন ধরবে, ফোন দাও। তো এখানে ব্রাউজ করলে, যদি আমি ব্রাউজ করি আমি কোন লোকেশনে যাব না যাব সেটা আমাকে বলে দিচ্ছে। তাহলে এই ব্রাউজ করা মানে হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে ব্রাউজ করা। তো আমরা এটা জানলাম যে ওপেন করে কোনো লোকেশন থেকে আমি যদি আমার পুরনো কোনো ফাইলকে ওপেন করতে চাই তাহলে ওপেনের অপশনে চলে গেল। এবার সেভ ফাইলে এসে আমি সেভ এবং সেভ এজ এর অপশনটার পার্থক্য বুঝতে হবে। সেভ কি জিনিস আর সেভ এজ কি জিনিস। আমি কোনো একটা নতুন ডকুমেন্ট নিয়ে প্রথমবার যখন আমি সেভ করব, তখন সেটা হচ্ছে জাস্ট সেভ, অথবা কোনো কিছু আমি লিখছি, কোনো কিছু লেখার পরে আমি জাস্ট সেভ করছি যেন এই জিনিসটা কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে এটা মিসিং হয়ে না যায়।
এভাবে ঠিক বারবার আমি সেভ দিই, কিন্তু সেভ এজ জিনিসটা কি এটা আমাকে জানতে হবে। সেভ এজ হচ্ছে আমি এই ডকুমেন্টটা আমার দেখেন ক্লাস 1 এই ডকুমেন্টটা আমার এই ফোল্ডারের ভিতরে আছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে এখানে তো আমি রাখবই, কিন্তু কাউকে পাঠানোর জন্য আমি একটি ডুপ্লিকেট কপি তৈরি করব, সেটা আমি অন্য কোনো লোকেশনে অথবা ডকুমেন্টে রাখবো, এখানে আমি রাখবো, হ্যাঁ, অথবা এখানে একটা ফোল্ডার করে আমি সেন্ড এরকম হতে পারে, অথবা একটা নাম দিলাম যে সিভি। এখানে আমি আমার ওয়ার্ড ফাইলটা সেভ করে রাখবো এবং এখানে আমি সেটাকে নামও দিতে চাই। এখানে আমি নাম দিতে চাই, তো এখানে আমি একটা নাম দিয়ে দিব যে সেন্ড, এরকম কিছু একটা, যে আমি তাকে পাঠাচ্ছি। তাহলে আমার ডকুমেন্ট অপশনে সিভিতে এটা চলে যাবে। তো আমি এখানে দিলাম সিভি ডক সেভ, তাহলে এখানে সেন্ড হয়ে সেভ হয়ে চলে আসলো। তার মানে হচ্ছে আমি একই ফাইল ভিন্ন নামে, দেখেন একই ফাইল একই নামে ভিন্ন লোকেশনে আরেকটি ক্রিয়েট করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার একই ফাইল ভিন্ন লোকেশন, আমার সি ক্লাস 1 ডকুমেন্টটি সিন ডকুমেন্ট হিসেবে অন্য কাউকে আমি পাঠাবো, সেটাকে নতুন একটি নাম দিয়ে আমি নতুন একটি লোকেশনে রেখেছি। অর্থাৎ আমার ফাইলটি আমি একই ফাইল যেখানে ছিল সেই লোকেশনে তো সে থাকবেই, সেই লোকেশনে সে তো থাকবেই। দেখেন এই লোকেশনে তো ছিলই, এই ফাইলে সে ছিলই এবং সে থাকবে, সাথে সাথে নতুন একটি লোকেশনে সে কি হবে। এখানে আমরা চলে যাই ডকুমেন্ট অপশন, ডকুমেন্টে এসে এই যে সিভি ফোল্ডার, এটার ভিতরে সিভ নামে সে সেভ হয়েছে। অর্থাৎ একই ফাইল আমি যখন কি করব, নতুন একটি নাম দিয়ে নতুন লোকেশনে সেভ করব, অর্থাৎ ডুপ্লিকেট করব, তখন আমার সেভ এজ করতে হবে। তাহলে সেভ এবং সেভ এজের অপশনটা আমার ক্লিয়ার হয়ে গেল। তারপর আসি ইনফো অপশন। ইনফো অপশনে আসার পরে আমরা যেটা দেখব যে আমার কোনো কারণে আমি কোনো ফাইল ক্রিয়েট করছি, কোনো ফাইলকে আমি কাউকে পাঠাবো বলে রেডি করেছি। তো এখন আমি রেডি করলাম, পাঠালাম বা সেন্ড করলাম, তার চেয়েও বড় কথা আমি এখানে আসবো, একটু ক্লিক করি। আমি একটি ফাইল রেখে গেছি যে কালকে এসে আমি একটা মিটিংয়ে রিপ্রেজেন্ট করব বা প্রেজেন্ট করব, অথবা কোনো একটা জরুরি ফাইল কারো হাত লাগলে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি পারি আমার প্রত্যেকটা ফাইলকে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে সেটাকে কি করে রাখতে, সিকিউরেট করে রাখতে। হ্যাঁ, আবার আমি পারি যে রিড অনলি মোড করে রাখতে, অর্থাৎ সে এখানে এসে পড়তে পারবে, কিন্তু এখানে সে এডিট বা ডিলিট সে করতে পারবে না। আচ্ছা, এখানে আসি, তুলে দিয়ে আমরা এখানে একটু চলে আসি, একটু দেখাতে চাচ্ছিলাম যেটা, আরেকবার দেখাই জিনিসটা, তাহলে হয়তো আপনাদের আরো ক্লিয়ার হবে। ফাইল, দেখেন এই ফাইলটা আমার ডেস্কটপে আছে, কিন্তু এই ফাইলটা আমি চাচ্ছি, এই ফাইলটা আমি সেভ এজ করবো। লাস্ট বার আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনি অনেক ফাইল পাঠাবেন, যদি সেটা ঠিকভাবে রিনেম করে ঠিকভাবে পাঠাতে না পারেন তাহলে একটা ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে আমি একটা 01 নেম দিয়ে আমি যে ফোল্ডারে রাখবো, ডেস্কটপে চলে গেলাম। এখন ডেস্কটপে আমি রাখবো কোথায়, 02 এই ফোল্ডারে ক্লাস 1। এখানে আমি কি করব, এই লেটার নামক
লেটার স্টার্ট যে অপশন ছিল সেটাকে রিনেম করেছি, সেই ফাইলটা তো আমার থাকবেই পুরোনো লোকেশনে, আমি এটাকে নতুন লোকেশনে 01 দিয়ে সেভ করে রাখবো, দেন সেভ। দেখেন 01 নামে আমার একটি নতুন ফাইল চলে এসেছে এবং এই লোকেশনে আমার লেটার স্টার্ট সেটাও রয়ে গেছে। তাহলে এখান থেকে আমি আসি, দেখি আমার আসলে ফোল্ডারের ভিতরে সেটা চলে আসলো কিনা। সরি, এটাতে +1, হ্যাঁ লেটার 1 ফাইলটি আমার চলে এসেছে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমি রিনেম করে নতুন নাম দিয়ে নতুন একটি লোকেশনে পুরাতন ফাইলকে আমি যখন সেভ করব সেটা হচ্ছে সেভ এজ, অর্থাৎ যাকে আমি পাঠাবো তার পছন্দের নামে সেটাকে আমি উপস্থাপন করব। তাহলে আমরা ফাইলে চলে আসলাম। এখন আমি এই ফাইলটিকে ইনফোতে যেয়ে কি করব, একটি কি দিব, পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিব 1 2 3 দিয়ে আমি ওকে দিলাম। আবার আমাকে পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য দিব 1 2 3, ওকে দিয়ে আমি ক্রস দিয়ে বের হয়ে গেলাম। ওকে সেভ, ওকে আমি বের হয়ে গেছি, একদমই বের হয়ে গেছে, ঠিক আছে, রিফ্রেশ করে দিলাম। এখন আমার এই ফাইলটি দিয়ে কেউ ওপেন করতে চায় কি হবে, তাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ এই পাসওয়ার্ড ছাড়া এই ফাইলটি সে আর খুলতে পারবে না। তো আমি যখন খুলবো তখন আবার পাসওয়ার্ড দিলাম 1 2 3 দিয়ে আমি ঢুকে যাব। তাহলে আমি বুঝতে পারলাম আমি কোনো একটি ফাইলকে চাইলে পাসওয়ার্ড দিয়ে সিকিউরেট করে রাখতে পারি। চলে গেলাম ইনফোতে গিয়ে আমি আবার চলে গেলাম এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমি কি করব? যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই, এখানে ফরগট পাসওয়ার্ডের কোনো অপশন নেই। সো আপনাকে একটি সহজ পাসওয়ার্ডই দিতে হবে, অথবা আপনি ভুলে যাবেন না এমন একটা পাসওয়ার্ড দিতে হবে এবং আপনাকে পাসওয়ার্ডটি মনেও রাখতে হবে। তো আপনি যদি পাসওয়ার্ড না দিতে চান, এবার হচ্ছে যদি আপনি চান যে পাসওয়ার্ড আমি তুলে দিব, পাসওয়ার্ড দিয়ে আমি রাখবো না, আমার সাময়িক কাজ হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনার এইখানে চলে আসতে হবে। এসে এটাকে ডিলিট করে দিয়ে দেন ওকে দেওয়ার সাথে সাথে সে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সে তার নর্মাল বা স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। এবার যখন আমি ক্রস দিয়ে বের হব, সেভ চেঞ্জ সেভ, ঢুকবো একই ফাইলে আমি ঢুকছি, এখন আসে আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে না। তাহলে একটি ফাইলকে, একটি ওয়ার্ডের ফাইলকে কিভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখবো এবং সেটা থেকে আমরা পাসওয়ার্ডকে তুলে দিতে পারবো, এই দুটো অপশনই আমরা শিখে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তারা একটু চ্যাটে নক দিয়ে বলতে পারেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, এরকম। আচ্ছা, এখন আমরা জানলাম এখানে আসি, আবার আসি এখানে চলে আসি। এটা তাহলে আমরা বুঝলাম ফাইল ট্যাব, এটা হচ্ছে ফাইল ট্যাব। এখান থেকে আমরা নিউ, ওপেন, ইনফো, সেভ এজ আমরা দেখতে পেলাম। এবার আমরা প্রিন্ট, শেয়ার, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, কারণ এখনো আমরা এগুলো শেখার জন্য পরিপক্ক হইনি। ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রিন্টের অবশ্য অপশন আমরা শিখবো, কিন্তু ধীরে ধীরে আমরা আগে যেটা আমার আগে শেখানোর প্রয়োজন অনুভব করবো সেটা আমি আগে শেখাবো, যেটা আমার পরে শেখানোর প্রয়োজন মনে হবে সেটা আমি পরে শেখাবো। আচ্ছা, তো এখানে তারপর হচ্ছে এক্সপোর্ট। আমরা এই থেকে এমএস ওয়ার্ডের উইন্ডো থেকে যদি বের হয়ে যেতে চাই, তাহলে এখানে ক্রস করে আমি বের হয়ে যেতে পারি, অথবা ফাইলের এই ক্রস অপশন থেকেও আমি বের হয়ে যেতে পারি, ঠিক আছে।
এছাড়াও অপশন আছে এখানে, মোর অপশন, ওয়ার্ড অপশন, ডিসপ্লে, জেনারেল, প্রুফিং, সেভিং, হ্যাঁ, তারপর ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ রিবন, কুইক অ্যাক্সেস টুল, এরকম আরো অ্যাডভান্স 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 ফিচার আছে। হ্যাঁ, তো আমাদের সেটা প্রয়োজন হলে পরবর্তীতে শিখতে হবে। এখানে আমরা চলে আসি যে আমার তাহলে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, আমি বলেছি এগুলো এক একটা হচ্ছে রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে আমার ট্যাব। কোনো কারণে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে আসব, কেউ যদি আমাকে প্রশ্ন করে বা আপনাকে প্রশ্ন করে যে মাইক্রোসফট ওয়ার্ডের তুমি যখন ওপেন করে ঢুকবে তখন কোন ট্যাবটি অ্যাক্টিভ থাকে? হ্যাঁ, সব সময় আপনি দেখবেন হোম ট্যাবটি, যেটি সাদা হাইলাইট হয়ে আছে, এই ট্যাবটি আপনার কি করে শো করে। তারপর আছে ইনসার্টের অপশন। হ্যাঁ, এগুলো আমরা ধীরে ধীরে এক একটা ট্যাবে যাব। হোম ট্যাবে যখন আমি ঢুকে যাব তখন এখানে আসলাম, এখানে এসে এই হোম ট্যাবের আন্ডারে, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কি থাকে? গ্রুপ থাকে। তাহলে ক্লিপবোর্ড একটা, একটু আবার বলে নেই, হোম ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। তো হোম ট্যাবের আন্ডারে আবার গ্রুপ আছে। হ্যাঁ, হোম ট্যাবের আন্ডারে আমার ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফ্রন্ট একটা গ্রুপ, প্যারাগ্রাফ একটা গ্রুপ, স্টাইল একটা গ্রুপ, এডিটিং একটা গ্রুপ। আচ্ছা, হোম ট্যাবের আন্ডারে এই রিবনের এখান থেকে এই পর্যন্ত একটা হচ্ছে গ্রুপ, আবার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে একটা গ্রুপ। এই যে সেপারেশন, এখান থেকে এ পর্যন্ত, উপর থেকে নিচে, এখান থেকে এ পর্যন্ত ফ্রন্ট গ্রুপ, উপর থেকে নিচে, লেফট থেকে রাইটের এই যে সেপারেট গুলো, এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, আবার এটা হচ্ছে স্টাইল গ্রুপ। এখন হোম ট্যাবটা হচ্ছে কিরকম, এই লেফট সাইড থেকে একদম রাইট সাইড পর্যন্ত এবং উপর থেকে নিচে এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি রিবনের মতো, এটা হচ্ছে রিবন ট্যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্যাব কি, হ্যাঁ, এবং রিবন কি এবং রিবন ট্যাব কি। তাহলে এখন বর্তমানে আমরা যে ট্যাবে আছি এটা হচ্ছে হোমের রিবন ট্যাব। হোমের রিবন ট্যাবে চলে আসলাম। এখন হোমের রিবন ট্যাব থেকে আমরা যেটা দেখব ক্লিপবোর্ড গ্রুপ। ক্লিপবোর্ড গ্রুপের আন্ডারে কি আছে? ক্লিপবোর্ডের আন্ডারে কি আছে? আমার পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেইন্টার। তাহলে এই যে আমার চারটা অপশন, এই চারটা হচ্ছে টুলস, অর্থাৎ ক্লিপবোর্ড গ্রুপের আন্ডারে চারটি টুলস আমরা জানলাম। ফ্রন্টের আন্ডারে কি আছে? ফন্ট স্টাইল, অর্থাৎ আমি কোন স্টাইলে ফন্ট দিতে চাই, আমি কাজ করে আপনাদের দেখিয়ে দিব, আগে আমরা বলে নিচ্ছি, ট্যাবের সাথে পরিচিত হচ্ছে। হ্যাঁ, এখানে আমার ফন্টের সাইজ, তারপর হচ্ছে কি ফন্টকে আমি যদি বড় ছোট মোটা করতে চাই, বোল্ড, বাঁকা করতে চাই, ইটালিক, তারপর আন্ডারলাইন দিতে চাই, সেটা আমি এখান থেকে দিতে পারবো। তো আমরা এখানে দেখলাম যে তারপরে এখান থেকে আমরা কি করতে পারি, টেক্সটের স্টাইল দিতে পারবো, তারপর কি করতে পারবো, টেক্সটের ব্যাক কালার দিতে পারবো। তাহলে আমাকে ফ্রন্ট ধরে ধরেও আমি কাজ করতে পারবো, আবার প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমি প্যারাগ্রাফ ধরে ধরেও কাজ করতে পারবো। তাহলে আমি জানলাম। এখন হোম জানলাম, ফ্রন্টের গ্রুপ জানলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, আমরা এই জিনিসগুলো
জানলাম। তারপরে আসে এখানে একটা অপশন আছে, আপনারা দেখেন এই যে প্রশ্নবোধক, হ্যাঁ, এটা হচ্ছে হেল্প অপশন। কোনো কারণে যদি আপনার মাইক্রোসফটের কোনো কিছুর উপরে আপনার কি হয় যে হেল্পের প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন। এটা আপনাদের টেইনে যারা কাজ করবেন তারা এই অপশনটিকে ট্যাবের এইখানে আপনারা দেখতে পারবেন রাইট সাইডে। তবে এটাও একটা 16-এর আপডেট, যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এখানে চলে আসি। এই যে আমার রিবন, এই যে আমার ট্যাব, এক একটা ট্যাব, হ্যাঁ, এই ট্যাবটা আমি এই যেখানে রিবনকে ডিসপ্লে করা যায় বলতেছে অটো হাইড, আমার রিবনটা হাইড হয়ে গেল। কারণ আমি এখন হয়তো কোনো কিছু পড়ছি, আমি চাচ্ছি রিবনটা হাইড হয়ে গেল। তারপরে আছে শো ট্যাব, অর্থাৎ আমি শুধু ট্যাবগুলো দেখতে চাই কিন্তু আমি রিবনগুলোকে দেখতে চাই না, তাহলে আমার রিবনটা হাইড হয়ে গেল। এবার আমি চাচ্ছি শো ট্যাব অ্যান্ড কমান্ড, তাহলে আমার ট্যাবও আসবে, ট্যাবগুলো শো করবে এবং রিবনগুলো আমার কাছে শো করবে। তাহলে আমি মোটামুটি জিনিসটা ধরতে পারলাম যে রিবন কি, ট্যাব কি, কিভাবে ট্যাবে যেতে হবে, কিভাবে ট্যাবকে হাইড করতে হবে, কিভাবে শো করতে হবে, এই বিষয়গুলো। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এখানে দেখেন একটা যদি আমি ক্লিক করি, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটা সম্পর্কেও আমরা ধীরে ধীরে জানবো। তার মানে হচ্ছে এই লেফট সাইডের অপশনগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের অপশন। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এবার আমরা আসি এখানে, এটা হচ্ছে জুম বক্স বা জুম বার, আপনি বলতে পারেন জুম বক্স বা জুম স্লাইডার। এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত এটা হচ্ছে জুম স্লাইডার। আপনার ভিউটাকে আপনি চাইলে এখানে বড় করতে পারেন, আপনি চাইলে জুমটাকে ছোট করতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার ভিউটাকে আপনি কিভাবে আপনি আসলে দেখতে চান, কিভাবে আপনি কি করতে চান, সেটা এখান থেকে আপনি করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভিউ। এটা হচ্ছে রিডিং মোড ভিউ। এখানে যদি আমি ক্লিক করি, অর্থাৎ আমি যখন কোনো কিছু পড়তে চাচ্ছি, হয়তো আমার লেখালেখির কাজ নেই, তখন আমি এখান থেকে কি করতে পারি, ভিউ করতে পারি। এখান থেকে আমি ভিউ করলাম, আমি এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গেলাম, স্টার ডাউন অথবা ম্যাক্সিমাম করে এবার আসলাম এই ভিউ। এটা হচ্ছে প্রিন্ট লেআউট ভিউ। তারপর আমি যদি চাই যে ওয়েবসাইটের জন্য আমি একটা কোনো লেখা তৈরি করব, আমি সেটা কি করব, ওয়েবসাইটে ভিউ করলে কেমন দেখা যাবে এটা যদি আমি দেখতে চাই, সেটা হচ্ছে ওয়েবে ভিউ। তাহলে আমরা এখান থেকে কয়টা ভিউ জানলাম, রিডিং ভিউ, লেআউট, প্রিন্ট লেআউট ভিউ, আর একটা হচ্ছে ওয়েব লেআউট ভিউ। আচ্ছা, এছাড়া এখানে আমাদের একটা ভিউ আছে, আমরা এখানে চলে যাই, এইখানে যাই আমরা দেখি রিডিং মোড ভিউ, আবার সেম রিডিং মোড ভিউ, হ্যাঁ, রিডিং মোড ভিউ, আবার রিডিং মোড ভিউ। আমি এখান থেকে বের হব, বের হয়ে সরি রিডিং মোড ভিউ, আমরা চাচ্ছি ভিউ, এখানে চলে আসি। এখান থেকে আমি
আরো নেভিগেশন, এগুলো এখন দরকার নেই, এগুলো আমরা পরে দেখবো। এখানে আসি, ভিউ, ভিউ অপশনে গিয়ে আমরা চাচ্ছি ওয়েব ভিউ, আউটলাইন ভিউ, আরেকটা হচ্ছে গ্রাফের ভিউ। হ্যাঁ, তো ওয়েব লেআউট ভিউ দেখলাম, আউটলাইন ভিউ। আউটলাইন ভিউ আমি কয়টি প্যারা করেছি, কারণ প্যারা দেওয়ার সময় আমাকে লাইন ভাঙতে হয়, সেটা বুলেট আকারে আমার কাছে উপস্থাপন করেছে যে হ্যাঁ তুমি এখানে একটা প্যারাগ্রাফ শুরু করেছো, এখানে প্যারাগ্রাফ শেষ করেছো, আবার একটা প্যারাগ্রাফ শুরু করেছো, শেষ। এখানে দেখেন 3টা বুলেট, অর্থাৎ আমি 3বার এন্টার দিয়ে 3টা লাইন ভেঙেছি, যার ফলে সেটা। তাহলে আউটলাইন ভিউ থেকে আমরা আমাদের প্যারাগ্রাফ সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এবার আসুন আমরা দেখি এই অপশনটা, ক্লিপবোর্ড গ্রুপটা। ক্লিপবোর্ড গ্রুপে আমি এখানে দেখেন কাট এবং কপি, এই দুইটা অপশন কি হয়েছে, মরে আছে। হ্যাঁ, মনে হচ্ছে এই টুলস গুলো দিয়ে কাজ হবে না, কিন্তু এই টুলস গুলো দিয়ে কাজ হবে। কি কাজ হবে? তাহলে আমরা যখন কোনো কিছু কপি করবার জন্য এই যে সিলেক্ট করব, দেখেন কাট এবং কপি অপশনগুলো জীবিত হয়ে গেছে, লাইভ হয়েছে। হ্যাঁ, তাহলে কোনো কিছু সিলেক্ট করার পরে এই টুলসগুলো আসে। ঠিক আমি বের হয়ে আসি, দেখেন আবার অফ হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা অপশন দেখি, আমরা যখন কোনো ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করব তখন ওয়ার্ড সিলেক্ট হবে, ডাবল ক্লিক করলে ওয়ার্ড সিলেক্ট হবে। ঠিক আছে, আমরা এখানে দেখেছিলাম যখন আমি সিঙ্গেল ক্লিক করব তখন একটি ফাইল অথবা ফোল্ডার সিলেক্ট হবে, ডাবল ক্লিক করলে ফাইল এবং ফোল্ডার ওপেন হবে। আমরা যখন কি করব, একটি ফাইল সিলেক্ট করব তখন ক্লিক করব, ফাইলটি সিলেক্ট হবে, ডাবল ক্লিক করব, ফাইলটি ওপেন হবে। ঠিক আছে, আমরা চলে আসি। তো এভাবে আমরা সিঙ্গেল ক্লিক এবং ডাবল ক্লিক কি হবে সেটা জানলাম। যখন আমি কোনো ডকুমেন্টের উপরে 3টা ক্লিক করব, দেখেন পুরো প্যারাগ্রাফই আমার সিলেক্ট হয়ে যাবে। তাহলে যখন আমি ট্রিপল ক্লিক করব তখন আমার পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে। যখন আমি কোনো প্যারাগ্রাফের শুরুতে ডাবল ক্লিক করব, সরি, অর্থাৎ ট্রিপল ক্লিক করলাম তখন আমার প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখানে চলে আসি। এখন আমার এই জিনিসটা সিলেক্ট হওয়ার পরে আমি চাচ্ছি এটাকে কপি করব। আমি চাইলে Ctrl+C চেপে কিবোর্ড থেকে এটাকে কপি করতে পারবো, অথবা কাট করে এখান থেকে একেবারে কেটে নেবে। এখন আমি কাট করে এখানে এন্টার দিয়ে একটা লাইন চুজ করে আমি যদি রাইট ক্লিক করি, এখান থেকে আমি পেস্ট করে দিতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাট করে কপি। আরেকবার দেখুন, আমি এটাকে কাট করব। কাট করা মানে হচ্ছে এই লোকেশন থেকে তাকে আমি একেবারে নিয়ে যাব, অর্থাৎ এই লোকেশনে আর কোনো কপি তার থাকবে না, ডুপ্লিকেট কোনো কপি থাকবে না। যে আমি কাট করলাম সে সিলেক্ট হয়ে শুধু হয়নি, সাথে সাথে কাট হয়ে গেছে। তো এখানে আমরা একটা জিনিস বলি, আমি এন্টার দিতে থাকলে যত নিচে যাব এন্টার দিয়ে আমার একটা নতুন পেজ ক্রিয়েট হবে। এবং এখানে যে 3টা পেজ ক্রিয়েট হয়েছে, দেখেন একটা হচ্ছিল 3টা, এখন আমি যদি আরো যাই এন্টার দিয়ে তাহলে আমার 4টা পেজ ক্রিয়েট হলো। এভাবে আমি এন্টার দিয়ে যত নিচে যাব ততগুলো পেজ আমার উপস্থাপন হতে থাকবে। তো এখান থেকে আমরা দেখলাম একটা পেজ নিলাম। এখন আমি চাচ্ছি যেটা আমি কাট করেছিলাম, আমি সেকেন্ড পেজে কার্সারটি রেখে আমি যদি রাইট ক্লিক করি, তাহলে এখান থেকেও আমি পেস্ট করতে পারি, এখান থেকেও আমি পেস্ট করতে পারি, আপনারা লিখে নিতে পারেন,
অথবা কন্ট্রোল ভি চেপেও আমি কপি করতে পারি। তাহলে আমি কপি করলাম, তাহলে আমার এই অপশনে যেটা ছিল সেটা চলে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার আবার প্রয়োজন হবে। আমি কি করলাম, নিচে চলে আসে আমি এটাকে আবার সিলেক্ট করলাম, করে আমি এবার কপি করব। কাট আর কপির পার্থক্যটা কি সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করছি। কপি করার পরে সিলেক্ট করে কপি করে আমি চাচ্ছি এটাকে আবার এই লোকেশনে আমি রাখবো। তাহলে আমি কন্ট্রোল ভি চাপলাম, আমার সেই কপিটা চলে এসেছে। তাহলে এই যে আমার একটা নতুন কপি চলে আসলো এবং পুরোনো লোকেশনে কপিটাও রয়ে গেল। এটা হচ্ছে কপি। কপি মানে হচ্ছে ডুপ্লিকেট, অর্থাৎ যে লোকেশনে সে ছিল সেখানে তো সে থাকবেই, সাথে সাথে সে একটি নতুন লোকেশনে নতুন ভাবে ক্রিয়েট হবে। তাহলে কাট মানে হচ্ছে যে লোকেশনে ছিল কাট করলে সে সেখান থেকে একেবারে নতুন লোকেশনে গিয়ে পেস্ট করলে সেখানে চলে যাবে। আর কপি হচ্ছে যে লোকেশনে সে ছিল সেখানে তো সে থাকবেই, কিন্তু অন্য কোনো ফাইলে, অন্য কোনো পেজে, অন্য কোথাও নতুন লোকেশনে যখন আমি সেটাকে পেস্ট করব, সেখানে সে আবার একটি ডুপ্লিকেট অথবা নকল একটি কপি আমার সামনে উপস্থাপন করবে। তাহলে কাট, কপি, পেস্ট কাজগুলো আমরা বুঝে গেলাম, সাথে শর্টকাট গুলো আমরা শিখে গেলাম। এখানে আসে আমরা যদি চাই আমার এই প্যারাগ্রাফকে আমি একটা আচ্ছা আমি যদি চাই পুরো পেজটাকে আমার 500 পেজ 5000 পেজ পুরো ডকুমেন্টটাকেই আমি সিলেক্ট করব, তাহলে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল এ দেই তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমি কন্ট্রোল এ চেপে অল যখন সিলেক্ট করলাম, এখানে এসে আমি বোল্ড দিলাম। দেখেন এগুলো মোটা হয়ে গেছে, হ্যাঁ একটু মোটা হয়ে গেছে আকৃতিতে। বোল্ড করা মানে হচ্ছে মোটা করা। যখন আমি এখানে ক্লিক করব ইটালিক, তখন সে একটু বাঁকা হচ্ছে, অর্থাৎ সে আমাকে কি করছে, ইটালিক বাঁকা বাঁকা হরফ বা ফন্ট আমাকে দিচ্ছে। ঠিক আমি চাচ্ছি আন্ডারলাইন করতে, তাহলে এখান থেকে আমার অসংখ্য রকমের আন্ডারলাইন আছে। আমি এখান থেকে মোর আন্ডারলাইন যদি দেই, এখান থেকে আমি মোর আন্ডারলাইন, এখান থেকে দেখেন মোর আন্ডারলাইন আমি এখান থেকে নিয়ে যে কোনো একটা চুজ করে দিলেই, ওকে দিলেই হয়ে যাবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না আমি আন্ডারলাইনটা রাখবো না। ও ইভেন কি আমরা চাইলে আন্ডারলাইনকে কালারও করে দিতে পারি, দেখেন কালারফুল হয়ে গেছে। কিন্তু এখন চাচ্ছি আমি আন্ডারলাইনটা রাখবো না, তাহলে আমি নানে দিয়ে দেবো। দেখেন আমার আন্ডারলাইন চলে গেছে। আমার এটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে। আমি ইটালিক এটাকে তুলে দেবো, না আমি বাঁকা চাই না, তাহলে আমার বাঁকা অংশটা উঠে যাবে। তারপর আমি কি করব, বোল্ড চাই না, তাহলে আমি ক্লিক করলে বোল্ড উঠে যাবে, অর্থাৎ আমি আমার আগের অবস্থানে চলে এসেছি। ঠিক আমি সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে, আমি এখান থেকে চাই খুব সুন্দর একটি ফ্রন্টের স্টাইল দিতে, তাহলে এখান থেকে আমি সেটা দিতে পারবো। আমি এরকম চাচ্ছি বা এরকম চাচ্ছি, এরকম চাচ্ছি, ঠিক আছে। সাথে সাথে এখান থেকে আমি ফ্রন্টের সাইজ, এখানে বলা হয়েছে সর্বনিম্ন 8 থেকে আমি 72 পর্যন্ত দিতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে আমি 1 চাই, এটা আমার ইচ্ছে। আমি দিলাম, একদম লেখা ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে সর্বনিম্ন তারা বলেছে 8 দিয়ে আমি এন্টার দেওয়াতে এরকম আসছে। 8 দিয়ে প্রিন্ট দিলে আপনি সেটা করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আমি যদি দেই 500, দেখি হয় কিনা, হয়তো, অর্থাৎ ম্যানুয়ালি এখানে আপনি লিখে লিখেও দিতে পারবেন। আমি আরো বড় চাই, আমি চাই 1502, ঠিক আছে, ওকে। সে নিচ্ছে, বড় করে দিয়েছে, যে আমার পেজের বাইরে সে চলে গেছে মেজারমেন্ট, হোক, সে হচ্ছে। আমি এবার 1600 করতে চাই, সরি 1600 দিলাম।
তাতেও সে হচ্ছে হয়তো সেটা বাইরে চলে গেছে। সরি, এখানে দেখি 16 সে কি তার যে জিনিস মেজারমেন্ট সেটা নিচ্ছে, কিন্তু এখানে যখনই আমি 1650 দিব সে আমাকে একটা মেসেজ দিয়েছে, দাঁড়াও থামো তুমি, কি হয়েছে, তুমি যদি ফ্রন্টের সাইজ দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে 1 এবং কি হবে 1 থেকে 1638 এর মাঝামাঝি কোনো ফ্রন্ট সাইজ তুমি দিতে পারবে, কিন্তু এর থেকে বেশি তুমি দিতে পারবে না। ওকে, ডান। আমরা আমাদের মতো মোটামুটি একটা দিয়ে আমরা চলে আসি, দেখি আমাদের ডকুমেন্টের কি অবস্থা হয়েছে। এখান থেকে একটু বের হয়ে আমরা অর্থাৎ এখানে আমরা চলে আসি, আমরা যখন ফ্রন্ট বড় দিয়েছিলাম সে ফ্রন্টের চাহিদা অনুযায়ী অনেকগুলো পেজ সে ক্রিয়েট করে সেটাকে বৃহৎ পরিসরে বড় করে নিয়েছিল। তো আমরা সেভাবে সেভ না করে আবার আমরা আমাদের আগের লোকেশনে চলে এসেছি। অর্থাৎ এখান থেকে চাইলে আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আমি দিলাম একটু ফন্টটা বড় করে দেয়, দেখতে ভালো লাগবে, অথবা এখান থেকে আমি 15 দিই, তাহলে আমাদের মোটামুটি একটা ভিউ চোখের মধ্যে মেজারমেন্টের মধ্যে চলে আসবে। এই হলো আমাদের অবস্থা। আপনারা আপনাদের কাছে যদি ল্যাপটপ বা পিসি থাকে তাহলে আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট, ঘড়ি ধরে 23 বাজে 24, 1 মিনিট একটু দেখেন যে আমি যা দেখিয়েছি শুরু থেকে তা আপনি অ্যাপ্লাই করতে পারছেন কিনা। হ্যাঁ, একটু ট্যাবটা দেখেন, একটু রিবনটা দেখেন, একটু ফাইল ট্যাবটা দেখেন, আমি আছি আপনাদের জন্য, ওয়েট করতেছি। তো আমরা চলে আসি, আমরা এখন ইয়েস ম্যাম পারতেছে, অ্যাকচুয়ালি আগে থেকে ছিল। এখানে আমরা যেটা দেখব, আমরা এবার ফ্রন্টের কাজগুলো দেখব। হ্যাঁ, ফ্রন্টের আমরা দেখলাম কি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফ্রন্টের স্টাইল, ফন্টের সাইজ দেওয়া। এখন কোনো একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, প্যারাগ্রাফকে ধরে আমি চাচ্ছি কি একটু বড় করব, এখানে সে ডিফল্ট ভাবে একটু সাইজ বড় করে ইনক্রিজ করা, বড় হচ্ছে যে বড় হচ্ছে বড় হচ্ছে। আবার ঠিক আমি কোনো একটা অংশকে অথবা আমার হোল ডকুমেন্টকেই আমি এভাবে ডিক্রিজ অথবা ইনক্রিজ ডিক্রিজ করছি, ছোট করছি, আরেকটু ছোট আরেকটু ছোট। সে একটি নির্দিষ্ট পর্যায়ের মেজারমেন্ট দিয়ে সেটাকে ছোট করে দিচ্ছে, আবার ইনক্রিজ দিলে সেটাকে সে বড় করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে আমার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। এখানে দেখি আমরা যে কটা কাজ করেছি এখানে সেই কাজগুলো এখানে শো করতেছে, তো আমরা সেখানে ফিরে যেতে পারি। অর্থাৎ আমার কোনো কারণে মনে হয়েছে যে আমি, আচ্ছা এটা আমি দেখাচ্ছি একটু পরে, আমরা এখানে আসি। এখন ইটালিক হলো, বোল্ড হলো, আন্ডারলাইন হলো, এখন আমরা কি চাচ্ছি ইনক্রিজ হলো, ডিক্রিজ হলো। এখন এখানে আসি আমরা চেঞ্জ কেস। আমি কোনো কারণে যদি চাই আমার সেন্টেন্সের শুরুর অক্ষরটি শুধু বড় হবে, অর্থাৎ ফুল স্টপে যেখানে লাইন সেন্টেন্সটি আমার শেষ হয়ে গেছে, এরকম এরকম পরিস্থিতিতে আমরা যেটা করব,
যে সেন্টেন্স কেস দেব, অর্থাৎ আমার শুরুর অক্ষরটি শুধু সেন্টেন্সে বড় থাকবে, বাকিগুলো ছোট থাকবে। আচ্ছা, এই কেসই আমাদের আছে। আমরা চাচ্ছি কোনো কারণে আমার সবগুলো শুরুর অক্ষর এবং শেষের অক্ষর, মাঝের অক্ষর সবগুলো অক্ষরই আমার ছোট হাতে। তাহলে আমি লোয়ার কেস দিলাম। দেখেন আমার শুরুর অক্ষরগুলো ছোট হয়ে গেছে। আবার আমি চাচ্ছি আপার কেস করব, তাহলে আমার পুরো ডকুমেন্টে আপার কেস হয়ে যেতে পারে, যদিও এটা দৃষ্টিকটু, খুবই বেমানান এবং চোখের জন্য দেখার জন্য ভালো না ভিউটা। তো আমরা সচরাচর এটা ইউজ করি না। যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আপনি করবেন। ইভেন কি আমি যদি ক্যাপিটালাইজ, দেখেন ক্যাপিটালাইজ হচ্ছে আমার শুধু লাইন না, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর অক্ষর, দেখেন শুরুর অক্ষরগুলো বড় হাতের হয়েছে। ইম্পোর্টের আই, বিজনেসের বি, অর্থাৎ এখানে শুধু সেন্টেন্সের শুরুর অক্ষরই বড় হাতের হবে এমন না, প্রত্যেকটা ওয়ার্ডে শুরুর অক্ষরটি বড় হাতে হবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজ। তারপরে হচ্ছে ট্রাগল কেস, এটাও আমরা দেখব। ট্রাগল কেসটা হচ্ছে আমার প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর অক্ষর হবে ছোট হাতের, বাদ বাকি পরের অক্ষরগুলো বা ফ্রন্টগুলো হবে, শুরুর অক্ষর হবে ছোট হাতের, বাদ বাকি সবগুলো অক্ষর হবে আমার বড় হাতে। এটা একদমই আমাদের জন্য ইউজফুল না, তবে কোনো কারণে আপনি প্রয়োজন অনুভব করলে সেটা আপনি করবেন। কিন্তু আমরা সচরাচর যেটা ইউজ করবো সেটা হচ্ছে সেন্টেন্স কেস, অর্থাৎ সেন্টেন্সের শুরুর অক্ষরটা বড় হাতে থাকবে, বাদ বাকি সবগুলোই হবে ছোট হাতে। এটা হচ্ছে সেন্টেন্স কেস। হয়ে গেল। এবার আমি চাচ্ছি আমার যে টেক্সট আছে এখানে একটু আসে। এইখানে মোটামুটি যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আমার মূলত এক একটা ফ্রন্ট ধরে ধরে আমি কাজ করতে পারি, যে আমি একটা ফ্রন্টকে এভাবে দেব, আরেকটা ফ্রন্টকে এভাবে দেব, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি একদমই শুরুর অক্ষরটাকে চাচ্ছি নিয়ে কাজ করতে। তো এটাকে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। দেখেন বড় হাতের, এটা আমার আরেকটু বড় চাচ্ছি, আমি একটু বড় করে দেখতে চাচ্ছি। হয়ে গেল। ইভেন কি এর মাঝখানে একটা দাগ থাকবে, হইলো। এখন আপনি বলছেন যে একটা দাগ না, আমার এটার নিচে কয়টা দাগ থাকবে? ডাবল। দেখেন আমার ডাবল দাগ হয়ে গেছে। অর্থাৎ আবার এটা ক্লিক করলে এটা এখানে চলে যায়, ঠিক তুলে দেব। ওকে, এটা চলে গেছে। ইভেন কি এখান থেকে আমি কি করতে পারি, ফ্রন্টটাকে আমি যে কোনো একটি, এটা আমরা টেক্সট ইফেক্ট বলি, তো আমরা এখান থেকে টেক্সট ইফেক্ট দিয়ে দিতে পারি। সে একটি সুন্দর টেক্সট ইফেক্ট আমার একটি ফ্রন্টের উপরে সে উপস্থাপন করেছে। এটা হচ্ছে ফ্রন্টের ব্যাক কালার, অর্থাৎ শুধু ফ্রন্টের, আমরা এখানে ব্যাক কালার শিখবো দেখি, ফ্রন্টের ব্যাক কালার, প্যারাগ্রাফের ব্যাক কালার ধীরে ধীরে শিখবো, এবং পেজের হোল পেজের ব্যাক কালার। তো এই জন্য আপনাকে কি করতে হবে, ক্লাসগুলোকে অবশ্যই ফলো করতে হবে। এবং এই যে যারা লিভ নিচ্ছেন, হ্যাঁ লিফট হচ্ছেন, আবার আসতেছেন যাচ্ছেন, ভাবছেন আমি পারি, এই আপনার আসা যাওয়ার মধ্যে অনেক তথ্য হারিয়ে যাবে। তো আপনাকে আপনার অনেক কাজই স্কিপ করে একটু মনোযোগী হতে হবে, তাহলে আপনি অনেক ভালো কিছু, আশা করি অল্প সময় আমরা যতটুকু পারি একদম বেসিক থেকে একটু ভালো কিছু আমরা শিখতে পারবো। অবশ্যই পিপল অ্যান্ড টেক আপনাদেরকে ভালো একটা এফোর্ট দিচ্ছে, যেটা আপনি উচিত সেটাকে গ্রহণ করা। তো আমি এখানে দিলাম হলুদ বা নীল, আপনি যে কালারই দেন, এখান থেকে একটা ব্যাক কালার দিলেই সে কালারটা নিয়ে নিব। তাহলে আমি দেখলাম যে শুধু সিঙ্গেল একটা ফন্টকে ডিজাইন করা যাবে এবং তাকে ব্যাক কালার করা যাবে, এবং কি করা যাবে, সে ফন্টকে আরো কি করা যাবে, এখান থেকে সেটাকে কালার করা যাবে। অর্থাৎ আমরা সুন্দর একটি ফ্রন্ট পেয়ে গেলাম। এবং আমরা সাধারণত চাই যে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফকে, আমাকে এখানে যদি 500 পেজে 500টা প্যারাগ্রাফ থাকে, আমি প্রত্যেকটা প্যারাগ্রাফকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সাজিয়ে উপস্থাপন করতে পারবো। এই গেল একটা বিষয়। এখন এখানে একটি টুলস রয়ে গেছে, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ঠিক আছে, তো আমি যদি চাই আমি এটাকে কপি করব, সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে আমি ফরম্যাট প্রিন্টটাতে ক্লিক করব। দেখেন ক্লিক করলাম, আমি যখন টেক্সটের উপরে চলে এসেছি তখন দেখেন একটি ব্রাশের মতো বা ব্রুশের মতো আমার কার্সারটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যখন যে অবস্থায় যেখানে যে ওয়ার্ডের উপরে ছেড়ে দিব সেটা তাকে সেরকম করে দেখেন, অর্থাৎ আপনার টেক্সটটা বা ওয়ার্ডটা ঠিকই থাকবে, কিন্তু আমি এখানে যে ইফেক্টগুলো ক্রিয়েট করেছিলাম এই ফরম্যাট প্রিন্টের কারণে সেই জিনিসগুলোকে সে ফরম্যাটিংটাকে শুধু কপি করেছে। ব্যাক কালার, তারপর ফ্রন্টের টেক্সটের স্টাইল, টেক্সটের সাইজ, তারপর ফ্রন্টের স্টাইল, সাইজ, কালার, ব্যাক কালার, তারপর টেক্সট ইফেক্ট, এই যে আমি 5-6টা এখানে অ্যাপ্লাই করেছি অপশন, সে সবগুলোকে এটার উপরে বসিয়ে দিয়েছে। অর্থাৎ আমি যদি একটা প্যারাগ্রাফকে, একটা ওয়ার্ডকে বা একটা লাইনকে ডিজাইন করি, সেটাকে আমি যদি সিলেক্ট করে আরেকবার দেখাচ্ছি আমি ফরম্যাট প্রিন্টের কাজটা, আমি কোনো কারণে এটাকে কপি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ফরম্যাট প্রিন্টে ক্লিক করলাম, আমি চাচ্ছি এটাকে আমি করব। দেখেন সিলেক্ট করে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার যা ইফেক্টস ছিল সেটাকে নিয়েছে, জাস্ট ওয়ার্ডের স্পেলিং বা ওয়ার্ডের যে এটা ছিল সেটাকে ঠিক রেখে বাদ বাকি সে ফরম্যাটিং গুলো সে করে দিয়েছে। অর্থাৎ আমি যদি কোনো কিছু একবার ফরম্যাটিং করি তাহলে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে সেটাকে আমি শত জায়গায়, হাজার জায়গায়, শত জায়গায় সেই ইফেক্টটা দিতে পারি, যেটা আমার কাজের পরিবেশকে সুন্দর করবে, আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য অনুভব করব, অর্থাৎ কাজের থেকে সময়কে আমাকে কম লাগবে, অর্থাৎ আমার সময়কে সে বাঁচাবে। তাহলে আমরা মোটামুটি ফ্রন্টের অপশনগুলো শিখেছি। এখন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, ইরেজার টাইপের কাজ। এখন আমি কোনো কারণে এই ফরম্যাটিং এর অপশনগুলো মুছে দিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলে ক্লিয়ার ফরম্যাটিং, তাহলে কি হচ্ছে ফরম্যাটিং অপশনটা চলে যাবে এবং ব্যাক কালারটা নান করে দিলে সেটা নান হয়ে যাবে। এখানে আমি করি ফরম্যাটিং, অল ফরম্যাটিং এর অপশনটা এখান থেকে চলে যাবে। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে তাকে আগের অবস্থানে নিয়ে আসতে পারবো। এখানে এই ফন্টকে আমরা যে সাইজ বা ডিজাইন দিয়েছি সেটাকে চেঞ্জ করে আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি, এবং আমার ফন্টের সাইজ আমি এখানে দিয়ে দিলাম, আমার কন্ট্রোল এস দিয়ে এস চেপে দিলাম, অথবা সেভ বক্স থেকে আমি সেভ চেপে দিয়ে আমি আমার প্যারাগ্রাফকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারলাম। তাহলে আমরা এখানে ফ্রন্টের কাজগুলো শিখে ফেলেছি। এবার আমরা যে কাজগুলো শিখব সেটা হচ্ছে প্যারাগ্রাফের ইফেক্ট। এইখানে এই লোকেশন থেকে আমরা আমার পুরো ডকুমেন্টকে আমি সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি আমার মার্জিনের লেফট সাইডে অপশনগুলো লেগে থাকুক, ঠিক আছে? তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করা আছে, আমি একটু চেঞ্জ করি, তারপর আবার ফিরে আসলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একদম লাস্টেরটা দেখি, জাস্টিফাই হচ্ছে যে আমার লেফটের এবং রাইটের মার্জিন ঘেঁষে থাকবে, আমার ডকুমেন্টটা দেখে থাকবে। দেখেন এখন আর কোনো লাইন ভাঙা নেই, সে জায়গাকে তার মতো করে দখল করে নিয়ে লেফট এবং রাইটের কি করেছে, জায়গাকে সে মার্জিনকে স্পর্শ করে বা দেওয়াল ঘেঁষে আছে। ইভেন কি আরবি লেখার ক্ষেত্রে আমরা দেখব আমাদের সাধারণত রাইট সাইড থেকে শুরু হয়, তো আমি তখন এটাকে রাইট অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দিলে আমার আরবি লেখাগুলো রাইট সাইড থেকে চলে আসবে। ইভেন কি আমি যখন লেফট সাইডে লিখবো, সচরাচর আমরা যেটা লিখি ক্লিক করলে সেটা লেফট সাইডে আসবে, কিন্তু লাইনগুলো কেমন জানি ভেঙে আসতেছে। সাধারণত আমাদের
যদি প্যারাগ্রাফের খুব বেশি ফরম্যাটিং এর প্রয়োজন না হয় তাহলে আমরা জাস্টিফাই অপশনটা দিয়ে দিব, দেখতে ভালোও লাগবে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন পোয়েম বা কবিতা লেখার চেষ্টা করব তখন দেখব যে আমার দুই পাশ থেকেই লাইনটি ভাঙা প্রয়োজন হবে, তখন আমি দিব এই অপশনটি সেন্ট্রাল। দেখেন আমার এই জিনিসটা কেমন জানি একটা কবিতার মতো প্যারাটা এসেছে, লাইন সে দুই পাশ থেকেই ভেঙে ভেঙে দিয়েছে, কোনোটাই মার্জিনের সাথে লাগানো নেই। তো আমার কখনো কখনো এই জিনিস প্রয়োজন হতে পারে, তখন আমরা এটা করব, আবার আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, এটা লেফটে আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। ইভেন কি আমরা যদি চাই, আমি একটা লাইন সিলেক্ট করেও যদি করি, একটা লাইন সিলেক্ট করলাম, লাইন সিলেক্ট করে আমি দিচ্ছি কি ডিক্রিজ, এটা ইনক্রিজ করি, দেখেন প্যারাগ্রাফগুলো রাইট সাইডে চেপে চেপে যাচ্ছে। আবার যদি আমার প্রয়োজন হয় তা আমার লেফটের গা ঘেঁষে থাকবে, তাহলে আমি এটা দিয়ে ডিক্রিজ করতে পারি। ইভেন কি আমি পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করেও কাজটি করতে পারি, ডিক্রিজ করা, ইনক্রিজ করা, এটা হচ্ছে এটার কাজ। ঠিক আছে, আমি সাধারণত আমরা যখন লাইন ভাঙে আমরা দেখাতে চাচ্ছি ব্যাক স্পেস দিলে লাইন উপরে চলে যাবে, আগের জায়গায় যেতে থাকবে, পূর্বের দিকে যাবে। এখন আমরা এন্টার দিলে সে কি করে লাইন ভাঙে, ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে এন্টার দিলে লাইন ভাঙে, দুইটা লাইন আমি ভেঙে দিলাম। এবার আমি অল সিলেক্ট দিয়ে আমরা দুটি লাইনের মাঝে কেমন স্পেস দেব সেটা, আমি যখন 2 দিচ্ছি দেখেন লাইনের স্পেস গুলো কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তখন 2.3 দিয়েছি তখনও বেড়ে গেছে, আবার আমি 1.5 দিয়েছি, সচরাচর আমরা 1.15টাই দিই, তবে আপনি আপনার আরো জায়গাকে সংরক্ষিত করার জন্য স্পেস কমিয়ে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার সেটাই করলাম। তাহলে এটা হচ্ছে লাইনের স্পেস, দুটো লাইনের মাঝে প্যারাগ্রাফের, প্রত্যেকটা প্যারাগ্রাফকে আলাদা আলাদা করে সেটা সিলেক্ট করে করা যায়, যে আমি এই প্যারাগ্রাফটা একটু লাইন স্পেস বড় দিব, হ্যাঁ আপনি বড় দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরে গেলাম। এখন কোনো কারণে আমার এরকম হয়, আমরা বৈশিষ্ট্য লিখি, নিচে বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো, নিচে পার্থক্যগুলো দেওয়া হলো, নিচে প্রকারভেদগুলো দেওয়া হলো, তখন আমার কি করতে হয়, তখন আমাদের কি করতে হয়, বুলেট করতে হয়। তাহলে আমরা এন্টার দিয়ে লাইনটাকে আগে ভাঙি, যে আমার কোনো একটা ডকুমেন্টে এই পর্যন্ত আছে, হ্যাঁ, তারপরে আরেকটা আমার লাইনগুলো এক একটা পয়েন্ট, আমার পয়েন্টও বলা যায়, পয়েন্ট আমার এগুলো এরকম করে ভাগ করা আছে, তো আমি এগুলোকে আরো ভাগ করব, আছে, তাহলে এভাবে আমি লাইন ভাগ করে আমার উচিত সেটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে বুলেট করে দিতে পারি। দেখেন অপশনগুলো শুরুতে বুলেট, আমার যে কোনো একটি সিম্বল বা ক্যারেক্টার আমার পছন্দ হলো আমি সেটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। খুব ভালো কথা, অ্যাপ্লাই করা হলো, কিন্তু অনেক সময় এরকম থাকে এই বৈশিষ্ট্যের ভিতরে আবার আমার তার সাব ক্যাটাগরি থাকতে পারে, সেক্ষেত্রে আমি কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি, যে আমি এন্টার দিলে সে ক্রিয়েট হয়েছে, কিন্তু সে তো একটি পয়েন্ট না, সে হচ্ছে পয়েন্টের সাব পয়েন্ট, তাহলে আমি একটা ট্যাব চেপে দেব, দেখেন সাব পয়েন্ট হয়ে গেল। ঠিক আবার আমি এটাকে যখন এন্টার দিয়েছি তখন সে সাব পয়েন্ট হয়ে গেল, অর্থাৎ আমি পয়েন্টের আন্ডারে আবার সাব, অর্থাৎ বুলেটের আন্ডারে সাব বুলেটও আমি করতে পারবো, কিন্তু আমাকে এন্টার দিয়ে একটি ট্যাব দিতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে অথবা এই যে আনডু দিয়ে আগের অবস্থানে চলে যাচ্ছি। এখন আমার মনে পড়লো না না আমি যে কাজটা করেছিলাম সেটাই আমার দরকার, তাহলে আমি কি করব, রিডু করব, এই যে দেখেন রিডু হচ্ছে, রিডু হচ্ছে। আবার মনে হলো যে আমার এটা দরকার নেই, তাহলে আমি আনডু করব, এটা আমার দরকার নেই, আমি আনডু, অর্থাৎ আমি আনডু এবং রিডু চাইলে করতে পারি।
তাহলে আমরা বুলেটের অপশনটা দেখলাম। আচ্ছা একটু এখানে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, আরেকবার বুলেটের অপশনটা আমরা আরেকটু দেখে নিই। আমার মনে হয় একবার দেখিয়ে দিলে আপনাদের জন্য ভালো হয়। এরকম হলো, তাহলে এখানে আমি সিলেক্ট করে আমরা এখানে নাম্বারও দিতে পারি। সাধারণত আপনারা এমসিকিউ যারা এখানে টিচার আছেন, আমি জানি না, দুই একজন টিচার থাকতে পারেন, আপনি কোনো কারণে যখন এমসিকিউ লিখবেন আগে ম্যানুয়ালি টাইপ করে ফেলবেন লাইনগুলো, তারপর আপনি কি করবেন ভেঙে ভেঙে আপনার এমসিকিউ এর পয়েন্ট অনুযায়ী সেটাকে আপনি রোমান হরফে দিতে পারেন, ছোট হাতের এবিসি দিয়ে দিতে পারেন, বড় হাতের এবিসি 1 2 3 আপনার মতো করে আপনি মডিফাই করে দিলেই সেটা নিয়ে নেবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে আবার দিচ্ছি, এখানে এটা দিয়ে দেখেছি আমরা, এটা দেখব আমরা ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি আমরা 1 2 দিয়েও করতে পারি। আবার কি করব, এন্টার দিলে 2, কিন্তু এটা কিন্তু আমার 2 নাম্বার না, হ্যাঁ 2 ছিল আমার নিচেরটা, এটা হবে তার সাব ক্যাটাগরি। দেখেন হয়ে গেল 1 এর আন্ডারে 1, আবার দিচ্ছি এ বি, তাহলে 1 এর আন্ডারে 1 এর আন্ডারে বি, এ আর বি, বোঝা গেল? অর্থাৎ বুলেটের আন্ডারে আমরা সাব বুলেটও করতে পারবো। যেহেতু আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, আপনাদের কাজ হবে, যেহেতু আপনাদের মাঝে একদিন গ্যাপ আছে, আপনারা এটা বারবার দেখবেন এবং অ্যাপ্লাই করবেন। অবশ্যই বাসায় 1-2 ঘন্টা সময় দিতে হবে আপনাকে, যেহেতু 2 ঘন্টার ক্লাসের একটা ভিডিও, আপনার দেখতেও সময় লাগবে, পাশাপাশি আপনি দেখবেন এবং পাশাপাশি এই কাজগুলো আপনি করবেন। আমি চেষ্টা করব এই টেক্সট ডকুমেন্টটা আপনাকে দিয়ে দিতে, যেন আপনি কোনো কিছুতে অ্যাপ্লাই করে করে সেটাকে কাজটা আমি যেভাবে অ্যাপ্লাই করেছি আপনিও সেভাবে এখানে অ্যাপ্লাই করে করে দেখতে পারেন। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আমাদের পূর্বের অবস্থানে ফিরে যাব। কন্ট্রোল জেড আপনি দিতে থাকবেন, এখন আমার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাহলে আমি বুলেট করা শিখলাম, অ্যালাইনমেন্ট শিখলাম, স্পেস দেওয়া, লাইন স্পেস দেওয়া শিখলাম, ইনক্রিজ শিখলাম, ডিক্রিজ শিখলাম, ইনক্রিজও শিখে ফেললাম। এবার অল সিলেক্ট দেই, কন্ট্রোল এ দিয়ে আজকে আপনারা এই যে ক্লাসগুলো যখন করবেন মনোযোগ দিয়ে দেখবেন, খুব মনোযোগ দিয়ে দেখে আপনি দেখাটাকে ইনশিওর করবেন। দেখেন আমরা যখন নাটক দেখি তখন নাটকটা আমরা পরবর্তীতে মনে আসে, তাই না? কেন মনে আসে? আমরা খুব মনোযোগ দিয়ে ফিল করে করে সেটাকে দেখি। তো আপনার কাজটাকেও সেভাবে দেখতে হবে। প্রথমে খুব ভালো করে দেখবেন ক্লাসটাকে, আজকে এই ক্লাসটাকে এখন দেখছেন, এখন পরবর্তী দ্বিতীয়বার যখন আপনি দেখবেন পাশাপাশি আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপে এই হুবহু কাজগুলো আপনি করবেন, করে আপনি এনশিওর করবেন যে ঠিক আছে আমি এগুলো বুঝতে পেরেছি। ইভেন কি যদি আপনি একটা দুইটা কাজ বুঝতে না পারেন তাহলে পরবর্তী দিন শুরুতে বললে আমি চেষ্টা করব সেগুলো আপনাকে দেখিয়ে দেওয়া। তবে অযথা প্রশ্ন করা যাবে না, মানে টপিকসের বাইরে থেকে কোনো কিছু বাতাস থেকে প্রশ্ন নিয়ে এসে প্রশ্ন করে যাবে না, কারণ সবাই ক্লাসটি করবে। হ্যাঁ, অযথা প্রশ্ন করলে সেটা সবার জন্য না, টপিকসের ভিতর থেকে করলে হ্যাঁ সবাই আরেকবার শুনতে পারলো, এটা তার জন্য বোনাস। যা আপনার একটা সমস্যা, আপনাদের রেকর্ডগুলো আমরা অবশ্যই মেইল করে দিব। হ্যাঁ, আমরা কালেক্ট করব, আজকে আমি দিয়ে দিব, আজকে রাতের মধ্যেই হয়তো আপনারা পেয়ে যাবেন, যদি নাও পান কালকে সকালে পেয়ে যাবেন। তারপর আপনি প্র্যাকটিস করবেন, শুনবেন। হ্যাঁ, এই জন্য শুধু দেখাটা হচ্ছে আপনার আজকে কাজ, যে এভাবে এভাবে করতে হবে। থ্যাংক ইউ। তাহলে আসেন আমি এই প্যারাগ্রাফগুলোকে 100-200 পেজে, আমার 500 পেজে
অনেক অজস্র প্যারাগ্রাফ। হ্যাঁ, তো আমি কি করলাম, অল সিলেক্ট করে প্যারাগ্রাফ মার্কার এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করলে অন্তত আমি বুঝতে পারলাম যে এই প্যারাগ্রাফটা আমার এখানে শেষ হয়েছে, কিন্তু এখানে আমি কয়টা এন্টার দিয়েছি, 2টা। ঠিক এই প্যারাগ্রাফটা এখানে শেষ হয়েছে, এখানে আমি এন্টার দিয়েছি 1টা, তাহলে এখানে আমার একটা এন্টার, যদি আমি চাই 2টা তাহলে ঠিক আছে, যদি আমি না চাই তাহলে আমার ভুল হয়েছে। আমি সেই ভুলটাকে শুদ্ধ করব যে আমার এন্টার এখানে বেশি পড়েছে। হয়তো চোখে দেখাতে অনেক সময় এই 2টা গ্যাপের পার্থক্য আপনি খেয়াল নাও করতে পারেন, এটা হয়, অনেকের ক্ষেত্রেই হয়। এবং দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে মাঝে ফোঁটা ফোঁটা আসছে, একটা করে ডট আসছে। এখান থেকে আমি বুঝতে পারছি যে না, আমি ঠিকভাবেই স্পেস দিয়েছি, প্রত্যেকটা স্পেসের জন্য একটা করে ডট আসছে, প্রত্যেকটা এন্টারের জন্য একটা করে প্যারাগ্রাফ মার্কআপ আসছে। হ্যাঁ, এবং এখানে আমি একবার প্যারাগ্রাফের এখানে এই 2টা প্যারাগ্রাফের মাঝখানে একবার এন্টার দিয়েছি, এখানে আর এখানের মাঝখানে আমি 3বার এন্টার দিয়েছি, তাহলে আমি দেখতে পারলাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যখন এইটা হার্ড কপি আকারে প্রিন্ট কপি বের করব, তখন কিন্তু এগুলো প্রিন্ট কপিতে আসবে না। শুধু ভিউ করার জন্য আমার কাজের ক্ষেত্রে আমি ঠিক জায়গায় স্পেস দিয়েছি তো, হ্যাঁ ঠিক, আমি এন্টারগুলো ঠিকভাবে দিয়েছি তো, আমার প্যারাগ্রাফগুলো ঠিক আছে তো, প্যারাগ্রাফের দূরত্বগুলো ঠিক আছে তো, বিষয়গুলো এরকম। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আবার মার্কআপ তুলে দিতে চাই, তাহলে মার্কআপ তুলে দিলাম এবং ডটগুলোও চলে গেছে। এবার আমার মোটামুটি প্যারাগ্রাফ রেডি হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে প্যারাগ্রাফকে আমরা যেমন ফ্রন্ট ধরে ডিজাইন করেছি, এবার আমার কাজ হচ্ছে একটা প্যারাগ্রাফকে ডিজাইন করা। আমরা কি বলছি যে ফ্রন্ট ধরে ধরেও ডিজাইন করা যাবে, প্যারাগ্রাফ ধরে ধরেও ডিজাইন করা যাবে, ইভেন কি পুরো একটা হোল ডকুমেন্টকে ধরে ধরেও ডিজাইন করা যাবে। তো এখন আমি একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করব। প্যারাগ্রাফকে সিলেক্ট করার পরে প্যারাগ্রাফকে আমি সিলেক্ট করে আমি কি করব, আমরা প্যারাগ্রাফকে একটা ব্যাক কালার দিয়ে দিতে পারি। একটু পানি দিও, আচ্ছা পানিও দিও। তো এখানে আমরা প্যারাগ্রাফ ধরে ধরে কাজ করতে পারবো, কিন্তু আমরা যেটা করব একটা কাজ দেখাই, সেটা হচ্ছে ইনসার্ট। এই যে দেখেন এখানে একটা ড্রপ ক্যাপের কাজটা দেখি আমরা। এই যে ড্রপ ক্যাপ, আমি যখন ড্রপ ক্যাপ দিয়েছি দেখেন 3টা লাইন ভেঙে একটা, অনেক সময় ম্যাগাজিনে, অনেক সময় পত্রিকা, অথবা নিজের একটা কোনো কিছু ভালোভাবে ভূমিকা দিচ্ছেন, একটা উপস্থাপন করবেন, সুন্দর একটা উপস্থাপনা চাচ্ছেন, হ্যাঁ, তো আপনার সামনের অক্ষরটা আপনি চাচ্ছেন বড়, আমরা ম্যানুয়ালি বড় করতে পারবো, কিন্তু আমরা স্পেসিফিক ভাবে বড় করছি। এবং আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, সিলেক্ট করে আমরা হোমে চলে আসলাম। হোমে এসে আমি চাচ্ছি এখানে একটা কি দিব, এখানে এসে আমরা এখান থেকে অল বর্ডার দিলে সে বর্ডার হয়ে যাবে, আউটলাইন বর্ডার দিলেও সে বর্ডার হয়ে যাবে। যদি আমি শুধু বটমে চাই যে শুধু নিচে একটি লাইন থাকবে, সেটাও আমি করতে পারবো। যদি টপে চাই সেটাও আমি করতে পারবো। লেফটে চাই, প্যারাগ্রাফের লেফটে শুধু একটা বর্ডার থাকবে, সেটাও করতে পারবো। রাইটে একটা বর্ডার চাই, সেটাও আমি করতে পারবো। আমরা চলে গেলাম বর্ডার অ্যান্ড শেডিং। এখানে এসে আমি এখান থেকে বক্স করতে পারি, তবে আমার পছন্দ হচ্ছে 3D। 3Dটা আমি নিব এবং এখান থেকে বর্ডারের একটা আমি কালারও দিব, কালার দিব রেড কালার, এবং বর্ডারটা আমি কত মোটা চাই সেটাও এখান থেকে আমি দিয়ে দিব। দেন দেখেন আমার প্যারাগ্রাফে বর্ডার হয়ে গেছে এবং আমার যে বড় ওয়ার্ডটা ছিল সেটাও আলাদা করে একটা কালার হয়ে গেছে। ইভেন কি আমি চাচ্ছি এখানে প্যারাগ্রাফ ধরে দেখেন, এখানে একটু দেখেন এখানে ভেঙে ভেঙে আসছে। আমি যদি এখান থেকে একটা কালার দেই, দেখেন শুধু লাইন মানে ফ্রন্টের
ব্যাকে কালার হচ্ছে, কিন্তু সেটা কোনো কোনো জায়গাকে সাদা করে রাখে, কারণ কি সে শুধু ফ্রন্টের নিচে ব্যাকে কালার করবে, ফ্রন্টের ব্যাকে কালার করবে, কিন্তু পুরো প্যারাগ্রাফকে সে কালার করবে না, তাহলে একটা ঝামেলা। তাহলে আমরা এই ঝামেলাটাকে দূর করে ফেলবো। এখানে ক্লিক করলে আমাদের অপশন চলে আসছে, আমরা এখান থেকে দেখেন, এখান থেকে যখন আমি করতেছি এটা ফিল করছি, হ্যাঁ এটা হচ্ছে প্যারাগ্রাফের ব্যাক কালার, ভালো করে বুঝে নিতে হবে। আর এটা হচ্ছে ফ্রন্টের ব্যাক কালার, তাহলে ফ্রন্টের ব্যাক কালার দিলে প্যারাগ্রাফের ইফেক্টটা সে পড়বে না, সম্পূর্ণ প্যারাগ্রাফে ইফেক্ট পড়বে না। আমি এখান থেকে একটা কালার দিয়ে দেব, তাহলে হয়ে গেল। ইভেন কি আমার ফ্রন্ট গুলো এবার কালো রয়ে গেছে, হ্যাঁ ব্ল্যাক রয়ে গেছে, আমি এটাকে চেঞ্জ করে দেব। এইটা হচ্ছে ফ্রন্টের কালার, ফ্রন্টের কালার দিলাম লাল, একটু কালচে লাল দিয়ে দেয়। দেখেন আমার প্যারাগ্রাফটা মোটামুটি একটা সুন্দর অবস্থায় চলে আসছে। এভাবে আমি চাইলে প্রত্যেকটা প্যারাগ্রাফকে আলাদা আলাদা করে কি করতে পারি, বর্ডার দিতে পারি, ড্রপ ক্যাপ করতে পারি। ড্রপ ক্যাপ মানে হচ্ছে সে শুধু বড়ই হয়নি, তিনটা লাইনকে ভেঙে তার সমান একটা জায়গা সে দখল করেছে। সাথে সাথে কি করেছে, আমরা টেক্সটের কালার, ফ্রন্টের কালার দিয়েছি এবং একটা বর্ডার দিয়েছি এবং একটা ব্যাক কালার দিয়ে আমরা সুন্দর একটা প্যারাগ্রাফ তৈরি করেছি। এভাবে আপনার একাধিক পেজে যদি একাধিক প্যারাগ্রাফ থাকে, আপনি সবগুলোকে ডিজাইন করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন আমার 10টা প্যারা আছে, এর মধ্যে দুটো প্যারাগ্রাফে আমাকে খুব ভালো কোনো ইনফরমেশন আছে, কেউ যদি পড়তে যায়, যদি পুরোটাও না পড়ে, এই দুটো প্যারাগ্রাফ যেন সে পড়ে, তাহলে আপনি এভাবে প্যারাগ্রাফকে হাইলাইট করে সেখানে উপস্থাপন করলে আশা করি আপনি বেনিফিটেড হবেন। তাহলে আমরা প্যারাগ্রাফের সম্পর্কে জানতে পারলাম, প্যারাগ্রাফের ব্যাক কালার জানতে পারলাম, তারপর কি জানতে পারলাম, ফ্রন্টের কালার জানতে পারলাম, তারপরে ঝুমের কথা আমরা মোটামুটি এগুলা জানলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা 1 মিনিট সময় নিয়ে একটু দেখেন যে আমার পরবর্তী অংশগুলো আপনারা মানে প্যারাগ্রাফের ইফেক্ট গুলো আপনারা বুঝতে পারলেন কিনা। জাস্ট 1 মিনিট, 55 বাজে, আমি 56তে বাকি ক্লাসটা আবার শুরু করব। আমি আছি, এখানেই আছি। তাহলে এবার একটু আমরা দেখি যে আমার প্যারাগ্রাফটা হয়ে গেল। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে আমার আগের অবস্থায় ফিরে আসলাম। সেভ দিয়ে আমরা আবার অল সিলেক্ট করে এখান থেকে আমার ফ্রন্টের স্টাইলটা আমরা একটু দেখি। ফ্রন্টের স্টাইলে আমরা মোটামুটি নর্মাল যেটা সেটাতে আছি, নো স্পেস, এটাতে থাকে হেডিং। যদি আমি চাই আমার এই ডকুমেন্টটা একটু হেডিং আকারে যেভাবে মোটা থাকে, লেখাটা যেভাবে টেক্সটটা মোটা থাকে এরকম থাকবে, একটু কালারফুল থাকবে, তাহলে আমি এই স্টাইলটা এখান থেকে দিতে পারি। যদি আমি হেডার টু বলতে যে হেডারের থেকে সাব হেডার আমরা যেটা বলি, যে হেডারের আন্ডারে আবার সাব হেডার, আবার হেডারের আরেকটু ছোট, সেটা হচ্ছে কি হেডার 3। ইভেন কি অনেক সময় আমরা কবিতা লিখি, আমি আগেও বলেছি যে বিভিন্ন বাণী, ভবিষ্যৎবাণী, অনেক কিছু আমরা লিখি, সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে একদমই প্যারা ঘেঁষে থাকতে হবে এমন না, তখন আমরা কি করি,
কোয়াইট দিই, দেখেন কোয়াইট দেওয়ার সাথে সাথে কি হয়েছে, আমার এটা সুন্দর একটা মনে হচ্ছে যে কোনো একটা কবিতা, ভালো রাইটারের কবিতার মতো মনে হচ্ছে। তাহলে আমরা সাধারণত সাব নর্মালেই থাকি, তো আমরা নর্মাল অল সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নর্মাল দিয়ে দিলাম। আমার আগের অবস্থানে ফিরে আসলো। আমি ফ্রন্টটা আমার দেখার সুবিধার্থে একটু বড় করে দেই। তাহলে আমি মোটামুটি কি শিখলাম, ফ্রন্টের কাজ শিখলাম, ক্লিপবোর্ডের কাজ শিখলাম এবং প্যারাগ্রাফের কাজ শিখলাম। এখন আমরা আরেকটা কাজ শিখবো। আমার সাধারণত প্যারাগ্রাফ কি করে স্পেস দিয়ে এভাবে 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 পিছনে আসলে এটা কতটুকু হলে সুন্দর হবে বা সুন্দর মানে স্ট্যান্ডার্ড হবে সেটা আমরা আসলে এভাবে দিলে হয় না, বা সেটা অনুধাবনও আমরা করতে পারি না। এটার একটা ব্যাপার আছে। কন্ট্রোল জেড, এখানে আমরা দেখি এই যে একটা বাটন আছে ডাউন অ্যারো মতো, এটাকে বলতেছে লঞ্চার বক্স। এটার নাম হচ্ছে লঞ্চার বক্স এবং এটাতে যখন আমরা ক্লিক করব, এখন যেটা বক্স আমাদের সামনে এসেছে এটা হচ্ছে ডায়লগ বক্স। আমরা আজকে অনেকগুলো মেনু শিখেছি, পপ আপ মেনু শিখেছি শুরুতে, ঠিক এই মেনুটার নাম হচ্ছে ডায়লগ বক্স। এখানে এসে আমরা আগে প্রথমেই কোন প্যারাগ্রাফের উপর ইফেক্ট দেব সেটাকে সিলেক্ট করে নিলাম, দেন আমি এখানে চলে আসলাম এবং এখানে এসে স্পেশালি আমি কি দিলাম, ফার্স্ট লাইন ইন্ডেন্ট। দেখেন এখানে প্রিভিউ দিচ্ছে যে কিরকম হবে প্যারাগ্রাফটা, তুমি দেখে নাও। তা এখানে আমি যে ওকে দিলাম, দেখেন সে নির্দিষ্ট পরিসরে একটু প্রথম লাইনটা গ্যাপে চলে গেছে, হ্যাঁ ইন্ডেন্ট হয়েছে। ঠিক আমি আমার দ্বিতীয় প্যারাগ্রাফটার ক্ষেত্রে আমি চাচ্ছি, দ্বিতীয় প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি কি করলাম, সিলেক্ট করলাম, কিন্তু আমি চাচ্ছি আমার প্যারাগ্রাফের শুরুর লাইনটা বাইরে থাকবে আর পুরো প্যারাগ্রাফটা ভিতরে থাকবে। দেখেন হ্যাঙ্গিং, প্যারাগ্রাফ হ্যাঙ্গিং। তাহলে দেখেন এটা হচ্ছে লাইন, ফার্স্ট লাইন ইন্ডেন্ট, হ্যাঁ, আর ফার্স্ট লাইন, এটা ফার্স্ট লাইন ইন্ডেন্ট বলা যাবে না, এটা বলা হবে প্যারাগ্রাফ হ্যাঙ্গিং, ঠিক আছে। আর এটা হলো ফার্স্ট লাইন ইন্ডেন্ট, প্যারাগ্রাফ হ্যাঙ্গিং। কারণ কি হচ্ছে, দেখেন আমার প্রথম লাইনটা মার্জিনের সাথে লেগে আছে আর বাকি সম্পূর্ণ প্যারাগ্রাফটা কি হয়েছে, রাইট সাইডে চেপে গেছে, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় আছে, হ্যাঁ। অর্থাৎ আপনি ইচ্ছে করলে আপনার মতো করে প্যারাগ্রাফের শুরুর লাইনকে কাস্টমাইজ করতে পারবেন, এই একটা বিষয়। এখন এখানে আমি একটু ক্লিক করি, এখানে একটি দেখেন বক্স চলে আসছে, এটা হচ্ছে ক্লিপবোর্ড নেভিগেশন পেন অথবা নেভিগেশন বার। এটার নাম হচ্ছে নেভিগেশন পেন অথবা নেভিগেশন বার, যেগুলো আমাদের সবসময় লেফট এবং রাইট সাইডে আসবে যে বারগুলো, সেটা হচ্ছে নেভিগেশন পেন অথবা নেভিগেশন বার। অনেক আগে, আচ্ছা আর 10 মিনিট আছে না, আচ্ছা। তো এখানে আমরা আসি, আমরা ক্লিপবোর্ডের কাজটা একটু দেখে নিই। ক্লিপবোর্ডের কাজটা হচ্ছে, আমরা দেখেন যতবার যে অংশকে, হ্যাঁ, আমি কোনো কারণে কপি করেছি, সে এই অংশগুলোকে ধরে রেখেছে। আমি লিখে লিখে যে কপি করেছি সেগুলো সে ধরে রেখেছে। এখন এরকম হবে আমি 10 পাতা বা 15 পেজ, হ্যাঁ 10 পেজ বা 15 পেজ কাজ করতে গিয়ে বারবার কপি করেছি, পেস্ট করেছি। এখানেই আমি আবার দেখাচ্ছি আমি এই লাইন এই প্যারাটাকে কপি করেছি, মনে করেন কপি করে দেখেন যেই কপি করেছি সেই লাইনটা এখানে চলে আসতেছে, কপি করে আমি কি করেছি এই পেজে পেস্ট করেছি। তাহলে এখানে কিন্তু এটা যতবারই যায় মানে শুরুতে যেটা করেছে সেটা নিচে চলে আসছে, এখন যেটা করেছে সেটা উপরে আসবে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা, আমি এটাও যদি করি, কপি করলাম করে আমি এটা
এখানে দেবো, পেস্ট করব, দেখেন এটা এখানে চলে আসছে। এভাবে ক্লিপবোর্ড আপনি বিগত দিনে, শুধু এখনই না, বিগত দিনে, বিগত 25 বার হয়েছে। আমরা আমাদের আর হাতে সময় আছে 10 মিনিট। হ্যাঁ, আমরা কোনো যদি ব্রেক নেই তাহলে একটু বিচ্ছিন্ন হয়ে যাব। তো আমরা চেষ্টা করব 6টা 10, মানে আর 10 মিনিট আছে। তো 6টা 3 বাজে, দেখ আর 10 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দেব, কিন্তু একেবারে শেষ করে দেব, আমরা ব্রেক দিচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে রিমাইন্ড দেওয়ার জন্য। আচ্ছা, এখানে দেখেন আমরাও নামাজ পড়বো ইনশাল্লাহ। তো এখানে আমরা যেটা করছি যে যতবার আমি কপি করতেছি সে এখানে কপিগুলোকে ধরে রেখেছে। এখন আমি 10 পেজ বা 15 পেজ, এটার কি সুবিধা সেটা আমি বোঝাচ্ছি। লিখতে গিয়ে আমি যে বারবার কপি করেছি এগুলো সে এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম 20-25 বার এখানে থাকবে। যেই সে 26 নম্বরে যাবে সেটা ডিলিট হয়ে যাবে। অর্থাৎ বিগত দিনে যেটা 26 নম্বরে ছিল পিছনেরটা, আর নতুন রেকর্ডগুলো এখানে আসতে থাকবে। এভাবে এখানে থাকলে আমার সুবিধা, কোনো কারণে আমি চাচ্ছি এই প্যারাটা আমার দরকার, দেখেন এখানে উপরে স্ক্রল করে যাওয়ার আমার সময় নেই। হ্যাঁ, এটা হয়তো 15 পেজ আগে আছে, আমি চাচ্ছি ও আমার তো এটা দরকার। এখানে আমি মাউসটা জাস্ট সিলেক্ট করে এখানে রেখেছি, এখানে করে পেস্ট, দেখেন এখানে চলে আসছে। ঠিক এটার নিচে আমি চাচ্ছি এই মেলটা আমার লিখতে হবে। ঠিক আছে, ক্লিক করে পেস্ট করে দিচ্ছি, দেখেন মেলটা আমার এখানে চলে আসছে। ঠিক এন্টার দিয়ে আমি চাচ্ছি যে আমার এই লাইনটা আবার দরকার, তাহলে আমি পেস্ট। তাহলে ক্লিপবোর্ড থেকে সে সব কপিগুলোকে এখানে ধরে রাখে। আপনি চাইলে যেখানে খুশি সেখানে এই কপি করাগুলো দ্বিতীয়বার পেস্ট করতে, অর্থাৎ কপি করার জন্য আপনার যে 1 বা 2 সেকেন্ড সময় নষ্ট হতো সেটা আপনার সময়ের অপচয়কে বাঁচাবে। অর্থাৎ যারা এক্সপার্ট হইতে চায় তারা তার সময়, এক্সপার্টের মেন কারণ হচ্ছে সময়ের সাথে তার কাজের দক্ষতা, অর্থাৎ সে সময়ের মধ্যে কাজ শেষ করতে চায়, অথবা কাজ অনেকেই জানে কিন্তু এক্সপার্টের বিষয়টা হচ্ছে সে সময়ের মধ্যে গুছায় কাজটা করে সে ফিডব্যাক দেবে এবং সে জানে কিভাবে সেটা করতে হয়, যার ফলে তার সময় অনেক কম লাগে। তাইলে এখানে আমরা ক্লিপবোর্ডের কাজটাও জানলাম, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা ক্লিক করে দিয়েছি। এখান থেকে আমরা মোটামুটি প্যারাগ্রাফের কাজ জানছি, এগুলো অ্যাডভান্স লেভেল, এগুলো পরবর্তীতে আপনারা জানবেন। তাহলে আমরা এই কাজগুলো জানলাম। আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ডিজাইন লেআউট। ডিজাইন লেআউট থেকে আমরা কি ছিলাম, থিম। এখান থেকে দেখেন আমরা যদি এখানে অল সিলেক্ট করে দেই, অল সিলেক্ট দিয়ে এখান থেকে থিম, থিমের প্রত্যেকটা অক্ষর মানে ফন্টের মধ্যে একদম খুব হালকা একটা ডিফারেন্স আছে। আপনি যেটা খুশি সেটা এখানে পছন্দ করে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এখান থেকে আপনি কি নেবেন, আপনি এইরকম কিছু একটা চাচ্ছেন, দেখেন আপনার লেখাগুলো, আমার লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি থিম, অর্থাৎ থিম মানে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড আসবে এমন কিছু না, হালকা একটা টেক্সটের মধ্যে পরিবর্তন আসবে, অর্থাৎ টেক্সট মানে লেখাগুলোর মধ্যে একটা পরিবর্তন আপনি পরিলক্ষিত হবে। তো আমরা আমাদের শুরুর অবস্থায় দিয়ে দিলাম, এটা আমরা বুঝতে পারলাম যে ডিজাইনে যে থিমে গেলে আমার এই কাজটা হবে। এখন আমরা যেটা লাস্টের কাজটা করব, অ্যাকচুয়ালি আমার আপনাদের এখানে অফিসের জন্য 2টা বেজ হয়েছে, আমরা 2টা বেজকেই সমান সমান ইয়েতে রাখবো, সমান্তরালে রাখবো। হ্যাঁ, আমি চেষ্টা করব। তো ওই বেজকে আমি যা যা করিয়েছি আমি ঠিক সেম কাজ এখানে করব। এখানে আমার যদি কেউ লিভ নিয়ে নেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, হ্যাঁ, বারবার আমরা বলতে যাব না, কিন্তু আমি এখানে যেটা বলতেছি ওইখানে আমি যেখানে যে স্টপ হয়েছে ঠিক সেম জায়গায় আপনাদের সাথে স্টপ হবে। এমন হবে যে ওইখানে আপনার কোনো বন্ধু আছে, ভাই আছে, বোন, তখন আপনার কাছে মনে হবে ও মনে একটু ভালো শিখছে, আমি মনে হয় একটু খারাপ শিখছি, এরকম যেন না হয়। অর্থাৎ আমি সমান্তরালে থাকছি। তো আপনি একটু দেখেন, এখানে দেখেন পেজ বর্ডার,
পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা যে এখান থেকে আমি বারবার 3D নিচ্ছি, এখনো 3D নিচ্ছি, আপনি বক্সও নিতে পারেন, শ্যাডো নিতে পারেন। হ্যাঁ, আমি 3D নিয়ে এখান থেকে ক্লিক দিলাম, কালার দিতে পারি, কিন্তু আমরা কালার দিয়ে বর্ডার করেছি, আর করব না। আমরা এখান থেকে করব আর্ট। এই যে দেখেন বিভিন্ন ধরনের এখানে আর্ট আছে। এখান থেকে আপনি একটা আর্ট চুজ করে দিয়ে দিতে পারেন। একটা নর্মাল দিয়ে দিলাম। ওকে, দেখেন দেখেন খুব সুন্দর একটা বর্ডার চলে আসছে। অর্থাৎ যেখানে আমার মেলটা লেখার কথা একটা কালার আসছে, হালকা একটা কালার আসছে। হ্যাঁ, খুব সুন্দর একটা আমার লেটার কিন্তু প্রথম অবস্থায় ছিল না, এখন ধীরে ধীরে এই লেটারটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমি কি শিখলাম? পেজের বর্ডার দেওয়াও শিখে গেলাম। তো আশা করি আপনাদের এই জিনিসগুলো আপনারা ভিডিওতে দেখবেন এবং শিখার পর্বটা আপনারা শিখে ফেলবেন। এখন আমার যেটা হবে সেটা হচ্ছে যে পেজের বর্ডার তো হইল, কিন্তু পেজের পিছনে যদি হালকা একটা কালার হয়, কোনো একটা আইসক্রিম কালার দিয়ে খুব হালকা একটা কালার, দেখেন এবার আপনার প্রেজেন্টেশনের জন্য একটা পেজ কিন্তু ডিজাইন হয়ে গেল। তাহলে আমরা আজকে অনেকগুলো কাজ শিখেছি। মোটামুটি হোম ট্যাবটাকে আমি শেষ করেছি, শুধু এডিটিংটা আমি পরে দেখাবো, অবশ্যই দেখাবো। তারপরে কি করেছি আমরা? ডিজাইন ট্যাব থেকে থিম শিখেছি, আর বর্ডার শিখেছি, পেজ কালার শিখেছি, আর ইনসার্ট থেকে আমরা কি শিখেছি? এখানে এটা মোড়ে থাকবে, যখন আমি সিলেক্ট করব তখন এটা আসবে। এটা হচ্ছে ড্রপ ক্যাবের কাজটা আমরা দেখেছি। ইভেন কি আমি তো ড্রপ ক্যাবের কাজ আপনাদের যেটা দেখাইছি যে 3 লাইন ভেঙে আসবে, আপনি যদি চান যে সেটা মার্জিনে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলে থাকবে, দেখেন সেটাও কিন্তু সম্ভব। তাহলে এখানে ড্রপ ক্যাবের অপশনে যদি আমি না চাই তাহলে নান করে দেব, চাই না। এবং ড্রপ ক্যাবে আরো মোর অপশন আছে, এগুলো আমরা যদি সময় হয়, হ্যাঁ, আমি মূলত এই ফান্ডামেন্টাল কোর্সে আপনার আইডিবি স্কলারশিপের নাম শুনেছেন, সেখানে 160 ঘন্টায় করায়। অর্থাৎ এটার অ্যাডভান্সের কোনো অভাব নাই, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের যতটুকু বেসিক আছে সেটাকে দূর করে অন্তত আপনার পায়ের নিচের মাটিটাকে শক্ত করে দেওয়ার জন্য। না, আমরা কখনোই 2007-এ আর করব না, 2010-এ আর করব না। বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, সব কিছু আপডেট হচ্ছে, আপনিও আপডেট হবেন, এটাই আমি চাইব। কারণ আপনার অনেক জায়গায় সেই ফিচার মিলবে না। আমি যেগুলো পড়াবো এগুলো সব আপডেট। আপনি চাইলে একটু কষ্ট করে আপনার পিসিতে 7 আনইনস্টল করে, হ্যাঁ, করতে পারেন। তবে 16টাই আমি বেস্ট, মানে আমি যেহেতু স্কলারশিপ প্রজেক্টে পড়াচ্ছি ফ্যাকাল্টি, আমার একটা ধারণা থেকে 16 আপনাদের জন্য বেস্ট। তো আপনারা চেষ্টা করবেন এটা ইনস্টল দেওয়ার জন্য। আর কখনো কোনো অসুবিধা হলে অফিসের সাথে যোগাযোগ করবেন, অফিসের অবশ্যই তারা আপনাকে হেল্প করবে। আপনার যদি কোনো জানার বা পারার বা কোনো কিছুতে ইয়ে থাকে, তারা অবশ্যই ফোন দিলে আপনাকে হেল্প করবে। এবং ওই তো আমি বললাম যে অফিসে ওরা আছে, ওদের সাথে একটু যোগাযোগ করলে আপনাকে ওরা অনেক হেল্প করবে। হ্যাঁ, তো আমি মনে করি আজকের মতো না, আমি নিজেও নামাজ পড়বো, যেহেতু আজান হয়ে গেছে। আজকের জন্য আমরা ভিডিওটা অফ করে দেই।